ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ফালু। তার কাঁধে বড় একটা ব্যাগ, পুরনো জিন্স প্যান্ট আর রংচোরা টি শার্ট পরে আছে এখন। জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত গোটানো। অবশ্য এই বেশটা তার জন্য মোটেও নতুন নয়। এই তো গত সপ্তাহেই রাতের বেলায় এই পোশাকে গঞ্জে গিয়েছিল। ঢাকা শহরে গেলেও এই পোশাকেই যায় সে। তবে মুস্কান জুবেরি ছাড়া সুন্দরপুরে খুব কম লোকেই তাকে এই বেশে দেখেছে। মেহনাব আবার লুঙ্গি পরলে ভীষণ বিরক্ত হয়। তার বাড়িতে কাজ করতে গেলে লুঙ্গি পরে যায় না সে। বদমাস আতরকে মেরে কবরে ফেলে মাটি চাপা দেবার সময় দেখতে পায় বহু দূরে কবরস্থানে আসা যাওয়ার একমাত্র মেঠো পথটি দিয়ে লোকজন মুর্দা নিয়ে চলে আসছে। দেরি না করে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় তার ঝুপড়ি ঘরে। ঝটপট জামা পাল্টে দরকারে কিছু জিনিসপত্র, কাপড় চোপড় আর খাটের নিচে থাকা ওই কঙ্কালটা ব্যাগে ভরে কবরস্থানের উত্তর দিকে পালিয়ে যায় সে। ওই দিকটা মানুষজন চলাচলের অনুপযোগী, ঝোপঝাড় আর জায়গায় জায়গায় ডোবা নালায় পূর্ণ বিস্তীর্ণ একটি প্রান্তর। অনেকটা পর দৌড়ে থমকে দাঁড়ালো সে। ফিরে তাকালো পেছনে। তাকে কেউ দেখেনি। একটা বড় গাছের নিচে বসে পড়ল। কোথায় যাবে বুঝতে পারছে না। গঞ্জে যে তার একজন রক্ষিতা আছে, সে সোমারানির কাছে যাওয়া যাবে না। ওই মেয়ে যখন জানতে পারবে সে খুন করে গ্রাম ছেড়ে পালিয়েছে, তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে এক মুহূর্ত দেরি করবে না। ওই নষ্টা মেয়ে মানুষ মুখে যতই কথা বলুক, যত আদর্শহাকি করুক, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। প্রথম দিকে না বুঝলেও ফালু এখন বেশ বুঝতে পারে এটা। অথচ কত বোকাই না ছিল সে। মেয়েটাতে এমন মজে গেল যে তাকে ছাড়া আর কিছুই বুঝতে পারত না। 2 বছরেরও বেশি সময় পর্যন্ত মেয়েটার ঘরে আটকে ছিল। তারপরে বুঝতে পারে গঞ্জের মেয়ে মানুষের প্রেম শুধু টাকার কাছে বিক্রি হয়। এই মেয়েটার জন্য কত কিনাই করেছে সে। লুকিয়ে লুকিয়ে গঞ্জে গিয়ে মেয়েটার সাথে ওসব করাটা যখন নেশা হয়ে গেল, তখন বাস্তবিক কারণেই টাকার টান পড়ল। একজন গোরখোদকের আর কতই বা আয় রোজগার। তার পক্ষে তো গঞ্জের মেয়ে মানুষের নানান ধরনের বায়না মেটানো সহজ কথা নয়। প্রথম প্রথম সে টাকা টান পড়লেও মাটি কাটার কাজ করে বাড়তি আয় করার চেষ্টা করত। এভাবেই তার সৎ বোনের মাধ্যমে মুস্কান ম্যাডামের জন্য কাজ করতে শুরু করেছে। কিন্তু তাতেও কুলাতে পারত না। ওই সোমারানি তার ঘামের সব অর্জন একবারে লুটে নিত। এরপর শুরু করে সবচাইতে অভিনব আর ভয়ঙ্কর একটি কাজ। যেমন বিপজ্জনক তেমনই দুঃসাহসী। এই কাজটা করার বুদ্ধি তার মাথায় এসেছিল অনেকটা হুট করেই। প্রকৃতিতে যেমন অনাবৃষ্টি, তেমনি গোরখোদকের কাজেও মন্দাকাল রয়েছে। এক সময় সে মন্দাকাল শুরু হলে ফালু বিপাকে পড়ে গেল। সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু সুন্দরপুরে কেউ মরার নাম নিচ্ছে না। আজরায়েল যেন ভুলে গেছে সুন্দরপুরে তার পদধূলি দেওয়া উচিত। এরকম মন্দার সময়ে এক রাতে গঞ্জে গিয়ে সোমারানিকে না পেয়ে ব্যর্থ মনোরথে ফিরে আসছিল ফালু। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল তখন। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বড় বড় পা ফেলে মোক্তার বাড়ির ভিটের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা আর্তনাদ শুনে এগিয়ে যায়। দেখতে পায় বাড়ি থেকে একটু দূরে পায়খানার সামনে 80 বছরের বুড়ো সুভান মোক্তার পা পিছলে পড়ে আছে। মাঝরাতে পেট খারাপ হলে বুড়ো বাধ্য হয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল। বৃষ্টির কারণে পা পিছলে পড়ে যায়। কোমর ভেঙে বুড়ো অস্পষ্ট স্বরে গোঙানি দিলেও বাড়ির ঘুমন্ত মানুষজনের ঘুম ভাঙানোর পক্ষে যথেষ্ট ছিল না সেটা। ফালু প্রথমে ধরাশায়ী বুড়োটাকে মাটি থেকে তুলতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই তার সিদ্ধান্ত বদলে যায়। একটা লোক 80 বছর ধরে বেঁচে আছে, পরিবার পরিজনের কাছে বোঝা হয়ে গেছে, প্রায়ই অসুখ বিসুখে পড়ে। সে নিজেও মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে,
কিন্তু সেই ক্ষণ আর আসছে না। এরকম বুড়োরা মরে না বলেই ফালুর মতো গোরখোদকের অভাব অনটন আর ঘোচে না। সুবহান মুক্তার অবিশ্বাসের সাথে দেখতে পায় তাকে উদ্ধার করতে আসা ফেরেস্তাতুল্য যুবক নিমিষেই আজরায়েল বনে গেল। ৮০ বছরের বুড়োর টুটি চেপে ধরেই এক ঝটকায় ঘাটা ভেঙে ফেলেছে। তারপর ডানে বামে কোথাও না তাকিয়ে সোজা হাঁটা দেয় কবরস্থানের দিকে। যথারীতি পরদিন সকালে নতুন গোরখোরার কাজ পেয়ে যায় ফালু। সেই সাথে কয়েকদিনের জন্য দূর হয়ে যায় তার অভাব। কিন্তু এরকম কাজ তো হররোজ করা যায় না। রাতের পর রাত গ্রামের পথে ঘুরেও সুবহান মুক্তারের মতো শিকার আর খুঁজে পায় না। অচিরেই তার সোমারানি বুঝতে পারল ফালু টাকা পয়সার টান পড়েছে আবার। এক রাতে মুখে পান নিয়ে তার বুকে আঙুল চালাতে চালাতে আহ্লাদে সুরে জানতে চেয়েছিল তার এমন হালত কেন। ওই সময় ফালুর পক্ষে কোনো কিছুই লুকানো সম্ভব হয়নি। সে যে সামান্য একজন গোরখোদক সেটা জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে এটাও জানায় সুন্দরপুরের মতো এলাকায় কজনই বা মানুষ মরে আর কতই বা আয় রোজগার হতে পারে। সব শুনে মুখের পান চিবোতে চিবোতে সমরানে বলেছিল সে কেন বাড়তি কামাইয়ের চিন্তা করছে না। কথাটা শুনে অবাক হয়েছিল ফালু। একজন গোড়ার খোদক কি করে আর বাড়তি কামাই করবে? সে কি সরকারি অফিসের কেরানি যে ফাইল আটকে ঘুষ নেবে? সোমারানি মুখ বাঁকিয়ে পানের পিক ফেলে বলেছিল তা কেন হবে? সে যে কাজ করে তাতে বাড়তি কামাই করার রাস্তা বের করে নিতে পারে। ফালু কথাটা শুনে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি। ভেবেছিল সোমারানি যেরকম হিয়ালি কথাবার্তা বলে সব সময় এটাও ওরকম কিছু। কিন্তু তাকে ভরকে দিয়ে মেয়েরা বলে সে কেন কবর থেকে কঙ্কাল তুলে বিক্রি করছে না। ও সময় তো বেশ আয় রোজগার হয় আজকাল। কথাটা শুনে ফালুর বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। মানুষের হাড্ডিগুড্ডি বিক্রি করার জিনিস কোন পাগলে এসব কিনবে? হাসতে হাসতে সোমারানি তাকে জানায় দিন দুনিয়ার কোনো খবর সে রাখে না। এক একটা কঙ্কাল ৫-৬ হাজার টাকায় বেচা যায়। সুন্দরপুরের বড় কবরস্থানের একচ্ছত্র মালিক হয়ে মাটির নিচে লাখ লাখ টাকা রেখে সে ফকিরি হালতে ঘুরে বেড়াচ্ছে। বাহ, ঠিক আছে ঠিক আছে, কঙ্কাল না হয় তুললো কবর থেকে, কিন্তু বিক্রি করবে কার কাছে? পান খাওয়া লালচে ঠোঁট বাঁকিয়ে ওই সমস্যার সমাধানও দিয়ে দেয় সোমারানি। তার কাছে কত লোকই তো আসে, নানান পেশার মানুষ তারা। এদের মধ্যে এমন একজনও আছে যে বড় বড় মেডিকেল কলেজগুলোতে নরকঙ্কাল বিক্রি করে ভালোই টু পাইস কামাচ্ছে। শুরু হয়ে গেল ফালুর কঙ্কাল ব্যবসা। টাকায় টান পড়লেই পুরনো কবর থেকে কঙ্কাল বের করে বিক্রি করে দিতে শুরু করলো। কিন্তু এমন নিরাপদ কাজেও ঝামেলা দেখা দিল অচিরেই। এক পুরনো কবর থেকে হাড্ডিগুড্ডি সরানোর পরপরই কাকতালীয়ভাবে কঙ্কালের বড় ছেলে এসে হাজির কবরস্থানে। ওই দিনটি নাকি তার মরহুম পিতার মৃত্যুবার্ষিকী। দীর্ঘ 10 বছর পর বিদেশ থেকে দেশে ফিরে পিতৃশোকে উতালা হয়ে ছুটে এসেছে। এখন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবার কবরে আগরবাতি জ্বালাবে, ফাতেহা পাঠ করবে। কিন্তু এ কি অবস্থা তার পিতার কবরের? এ তো মাটির গর্ত, ভেতরে কিছুই নেই। ফালুর পক্ষে ওই সময় জুৎসই জবাব দেয়া সম্ভব ছিল না। কিন্তু মরহুমের বড় ছেলের সঙ্গে আসা এক আত্মীয়া তাকে বাঁচিয়ে দেয়। পুরনো কবর, নিশ্চয়ই শিয়াল খাটাস গর্ত করে ঢুকে হাড্ডিগুড্ডি নিয়ে সটকে পড়েছে। এমন ব্যাখ্যায় প্রবাসী সন্তুষ্ট হয়েছিল। হাড্ডিগুড্ডিবিহীন মাটির গর্তের সামনে বসেই ফাতেহা পাঠ করে চুপচাপ বিদায় নেয় বেচারি। হাফ ছেড়ে বেঁচে যায় ফালু।
ওই ঘটনার পর সে আর ঝুঁকি নেয়নি। আবার কঙ্কাল ছড়ানোর মতো লাভজনক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেনি সে। অনেক ভেবে চিন্তে চমৎকার একটি কৌশল বের করে সরাসরি পুরনো কবর উন্মুক্ত করে কঙ্কাল ছড়ানো বাদ দিয়ে দেয়। তার বদলে পাশে আরেকটি নতুন কবর খুঁড়ে সে কবরের নিচ থেকে মাটি কেটে কঙ্কাল বের করে আনাটাই বরং বেশ নিরাপদ। এর ফলে কেউ বুঝতে পারবে না পুরনো কবরের নিচে আদৌ কোনো হাড্ডিগুড্ডি অবশিষ্ট আছে কিনা। কেউ তো আর কবর খুলে দেখে না ভেতরে কঙ্কাল আছে কিনা। কিন্তু এমন নিরাপদ কৌশল বিপদ ডেকে না আনলেও আপদ ঠিকই ডেকে আনলো তার জন্য। একদিন কঙ্কাল ছড়ানোর জন্য পুরনো এক কবরের পাশে নতুন একটি কবর খুঁড়ছিল সে। ঠিক সে সময়ে নির্জন গোরস্থানে এসে হাজির হয় গ্রামের এক লোক। তার ছোট ভাইটি অকালে মারা গেছে গত বছর। সে ভাইয়ের কবর জিরত করতে এসে দেখে ফালু নতুন কবর খুঁড়ছে। সঙ্গত কারণেই সে জানতে চায় তাদের গ্রামে কে মারা গেছে, কার জন্য কবর খুঁড়ছে। মাটি কেটে পরিশ্রান্ত ফালু এমনিতেই ভরকে গিয়েছিল লোকটার আগমনে। তার উপরে এমন বেমাক্কা প্রশ্ন শুনে ঘাবড়ে যায় সে। জোর করে নিজের ভরকে যাওয়াটা লুকাতে গিয়ে ঠাট্টা ছলে বলে ফেলে সে, কেউ মারা যায়নি, তবে তার মন বলছে কেউ মরবে, তাই আগে ভাগে একটা অ্যাডভান্স কবর করে রাখছে। কথাটা শুনে ওই লোক ভ্রু কুচকে চোখ মুখ বিকৃত করে চলে গিয়েছিল। ভেবেছিল গোরখোদকের মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই দিন সন্ধ্যার পরে যখন তাদের গ্রামের এক বুড়ি সত্যি সত্যি মারা গেল, তখন লোকটা রটাতে শুরু করলো ফালু এই মৃত্যুর খবর আগে ভাগে জেনে গিয়েছিল। সেজন্যই আগাম একটা কবরও খুঁড়ে রেখেছিল সে। পোলাটা নিশ্চয়ই কামেল কেউ হবে। কার ভেতরে কি আছে কে জানে, তাকে হেলাফেলা করা ঠিক হবে না। কুসংস্কারগ্রস্ত গ্রামের সহজ সরল মানুষ এটা লুফে নিল। তারা তো এরকম কামের লোকজনের আবির্ভাবের অপেক্ষায় মুখিয়ে থাকে সব সময়। এরকম ঘটনা কাকতালীয়ভাবে আরও একবার হয়ে গেলে ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেল সুন্দরপুরে। আর অবাক হয়েই ফালু আবিষ্কার করল গ্রামের বেশিরভাগ মানুষ তাকে সমীহ করতে শুরু করেছে। কারো বাড়িতে কেউ অসুখে পড়লে তাকে দাওয়াত করে নিয়ে ভালো মন্দ খাওয়ায়, হাতে কিছু টাকা পয়সাও গুঁজে দেয়, যেন আজরাইলকে আপাতত তাদের বাড়ির দিকে যাত্রা করা থেকে বিরত রাখে সে। খুব দ্রুতই সুন্দরপুরে চাওর হয়ে গেল ফালুর অ্যাডভান্স কবর খোঁড়ার কাহিনীটি। এখন গাছের নিচে বসে দূর থেকে সে দেখতে পাচ্ছে বড় কবরস্থানের লোকজনের ছোটাছুটি। তার আর বুঝতে বাকি নেই, সবাই এতক্ষণে জেনে গেছে আতরকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছে। তার চেহারা এতটাই পরিচিত যে ইচ্ছে করলেও এখান থেকে পালিয়ে যেতে পারবে না। গভীর রাত না নামলে পালানোটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই গাছের নিচে বসে থেকে তো রাতের জন্য অপেক্ষা করতে পারবে না। কারোর না কারোর চোখে ঠিকই পড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিরাপদ কোনো আশ্রয়ে চলে যেতে হবে। কিন্তু সেরকম জায়গা কোথায়? ফালু চারপাশে তাকাতে শুরু করলো নিরাপদ আশ্রয়ের জন্য। নূরে সফা বুঝতে পারছে না আতুর আলী কোথায় গেল। চিন্তিত মুখে রবীন্দ্রনাথের উল্টো দিকে রহমান মিয়ার দোকানে এসে বসল সে। একটু আগে কেয়াস খানের সাথে কথা বলেই সে আতরকে ফোন দিয়ে বলেছিল সে যেন ফালুর অ্যাডভান্স কবর খোঁড়ার ব্যাপারে কিছু তথ্য জোগাড় করে দেয়। কিন্তু এখন তার ফোনটা বন্ধ পাচ্ছে। অথচ থানা থেকে এসপির অফিসে যাবার আগে সে স্পষ্ট করে বলে দিয়েছিল আতর যেন তার ফোনটা চালু রাখে। ইয়ে চা খাইবেন? দোকানের প্রশ্নে মাথা নেড়ে সায় দিল। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখলো কোনো সিগারেট নেই। একটা সিগারেট দিয়েন। একটা দিমু নাকি পুরা প্যাকেট দিমু? উদাস হয়ে দোকানের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল,
এক প্যাকেটই দেন তাহলে। রহমান মিয়ার মুখে খুশির ঝলক দেখা গেল। মাথার মধ্যে লাভের হিসাবটা আপনা আপনি শুরু হয়ে গেল আবার। ঝটপট সিগারেটের প্যাকেটটা কাস্টমারকে দিয়েই গুড়ের চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল সে। আচ্ছা, আতর আলী কি দেখেছেন? চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলল লোকটি। হ্যাঁ তো একটু আগে জোর পুকুরের দিকে যাইতে দেখলাম। চায়ের কাপটা না ধরেই অবাক চোখে তাকালো সে। কখন? এই তো একটু আগে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সফা। আতর জোর পুকুরে গেছে? অতিরিক্ত কৌতূহল দেখাতে গিয়ে আবার জমিদার বাড়িতে গেল না তো? অজানা আশঙ্কা জেঁকে বসলো তার মধ্যে। আমার কত হয়েছে? তাড়াহুড়ো করে জানতে ছিল নুরে সফা। চা খাইবেন না? চা সহ কত হয়েছে তাই বলুন। 160 টাকা। অঙ্কটা তার একদম হিসেব করাই ছিল। ঝটপট টাকাটা দিয়ে দ্রুত রাস্তা পার হয়ে গেল নুরে সফা। রিক্সার জন্য অপেক্ষা করল না। এই কাঁচা রাস্তায় রিক্সা যত দ্রুত যাবে তার চেয়ে পায়ে হেঁটে আরো বেশি গতিতে ছোটা সম্ভব। মাটির রাস্তা দিয়ে দ্রুত পায়ে ছুটতে লাগলো সে। বুঝতে পারছে না আতর কেন হুট করে জমিদার বাড়ির দিকে গেল। তার মোবাইল ফোনটাও বন্ধ। ইনফরমারের কি খারাপ কিছু হয়েছে? মাথা ঝাঁকিয়ে এসব চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। এসব ভাবতে ভাবতে জমিদার বাড়ির একেবারে কাছে চলে এলো সে। মেইন গেটের সামনে দিয়ে চলে যাবার সময় থমকে দাঁড়ালো। শ্বেত শুভ্র চুলের এক বৃদ্ধ মেইন গেটের মধ্যে মানুষজনের ব্যবহারের জন্য যে ছোট গেটটা রয়েছে সেটাতে বের হয়ে আসছে। রমাকান্ত কামার। বিস্মিত সফা চেয়ে রইল ভদ্রলোকের দিকে। মাস্টার এই বাড়ি থেকে বের হচ্ছে। তার ধারণা ছিল মুস্কান চুবিরের সাথে মাস্টারের কোনো যোগাযোগ নেই। বৃদ্ধ মাস্টার দৃঢ় পায়ে এগিয়ে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা সফাকে দেখতে পেয়ে কেমন যেন বিব্রত হলেন। আপনি এখানে? মাস্টার কাছে আসতেই বলে উঠল সফা। মুখ তুলে তাকালেন বৃদ্ধ। ওই দিন রাতে তো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কাটা কাটা ভাবে জবাব দিল সে। তো এখন কি পাত্রীর বাড়িতে যাচ্ছেন? মাস্টারের কথার খোঁচায় মুচকি হাসল সফা। আমি কোথায় যাচ্ছি সেটা সময় হলে জানতে পারবেন, কিন্তু আপনি কেন এখানে এসেছেন সেটাই বুঝতে পারছি না। ও, তাহলে আমার উপরেও নজর রাখছিলেন। মাস্টারের চেহারা কঠিন হয়ে গেল। ওই ডাউটটাকে দিয়ে আমার উপর নজর রাখছিলেন, তাই না? কার কথা বলছেন? ব্রু কুচকে ফেলল সফা। এবার মুচকি হাসলেন রমাকান্ত কামার। আতরের কথা বলছি। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। একটু আগে ও আমাকে এখানে ঢুকতে দেখেছে। একটু আগে ও আমাকে এখানে আসতে দেখেছে। চাইলে আমি ওকে ধোকা দিতে পারতাম, কিন্তু আমি সেটা কেন করব? এ জীবনে আমি কখনো কাউকে ধোকা দেইনি। নড়ে চড়ে উঠল সে। আতরকে দেখেছেন? কখন? কোথায়? এবার মাস্টার অবাক হলেন। এই যে একটু আগে আমি যখন বোসবাবুর বাড়িতে আসছিলাম তখন। আতর তাহলে কোথায় যাচ্ছিল? ব্রু কোচকালেন রমাকান্ত মাস্টার। ওই যে ওখানে। একটু দূরে পূব দিকের বিস্তীর্ণ ক্ষেতের দিকে আঙুল তুলে দেখালেন। ওখানে? চট করে সেদিকে তাকিয়ে বৃদ্ধের দিকে ফিরল। ওখানে কোথায়? আমি কি জানি। কথাটা বলেই আবার হাঁটতে শুরু করলেন। এক জায়গায় দাঁড়িয়ে রইল সফা। ওই দিক দিয়ে আতর কোথায় গেছে ভাবনাটা তার মাথায় আসতেই চমকে উঠল। কবরস্থান। গোরখোদক ফালু।
সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ ক্ষেতের ওপর দিয়ে দৌড়ে গেল সফা। রমাকান্ত মাস্টার ভরকে গিয়ে চেয়ে রইল তার দিকে। ভদ্রলোকের চোখে রাজ্যের বিস্ময়, কিন্তু সে অভিব্যক্তি দেখার মতো ফুরসত নেই নূরে সফার। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটা প্রার্থনাই করল মনে মনে, আতরের জন্য খারাপ কিছু না হয়। চারপাশের খেতে জমি থেকে বেশ উঁচু কবরস্থানটির কাছে আসতেই সফা দেখতে পেল এক গুচ্ছ সাদা পিঁপড়ের মতো মানুষ জড়ো হয়ে আছে। ক্ষণিকের জন্যে থমকে দাঁড়ালো সে, চোখ কুচকে দেখার চেষ্টা করল, তারপর আবার পা বাড়ালো কবরস্থানের দিকে। এবার না দৌড়ে, জোরে জোরে হেঁটে। একটা লাশ ঘিরে রেখেছে জনাবিশেক মানুষ, বেশিরভাগই পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা নয়তো লুঙ্গি। সবার মাথায় টুপি। তাদেরই একজনের সঙ্গে দেখা হয়ে গেল তার। মাঝবয়সী লোকটা অচেনা একজনকে কবরস্থানে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। এরকম সময় প্যান্ট, শার্ট, জ্যাকেট আর জুতো পরা কাউকে দেখে অবাক মনে হলো তাকে। আপনি? সফাকে দেখে বলল সেই লোক। কারে খুঁজতাইছেন? সফা প্রথমে ভাবলো আতরের কথা বলবে, কিন্তু সেটা বাতিল করে দিল। ফালুকে। অবশেষে গোরখোদকে নামটাই বলল সে। তা ফালুরে খুঁজতেছেন কেন আপনি? অবাক হলো মাঝবয়সী লোকটা। ওরে তো আমরাও খুঁজতাছি, কই যে গেছে কে জানে। কাল রাইতে খুঁজতে এলাম, দেহে ফালু ঘরে নাই। আর সকালে আইসা যখন কইলাম, কয় সে নাকি ঘরে আসিল, এখন আবার লাপাত্তা। পোলাটার যে কি হয়েছে কে জানে। সফা ব্রুকুচকে চেয়ে রইল লোকটার দিকে। জানাজা পড়ন শেষ, মুর্দালয়ে বসে আছি, ফালুর কোনো খবর নাই। কবরটা খুইদ্দা আবার মাটি দিয়ে বইরা রাখছে, অন্ত দেখি কি কারবার একটা। কবর? সতর্ক হয়ে উঠল সফা। মাটি দিয়ে ভরাট করে রেখেছে। নড়ে চড়ে উঠল সে। আপনারা আতরকে দেখেছেন? আতর আলী, যে ইনফর্মার, পুলিশের ইনফর্মার। লোকটা বেশ অবাক হলো। আতরে এখানে কেন আইব? হাজব কথা বললেন। ও এখানে নেই? এবার বিরক্তই হলো মাঝবয়সী লোকটি। দূর, আমরা খুঁজে মরতেছি ফালুরে, আর আপনি আইছেন। বিরক্ত হয়ে লোকটা পা বাড়ালো একটু দূরে লাশকে ঘিরে থাকা লোকজনের দিকে। কই থেকে এইসব মানুষ আইছে আল্লাহ জানে। বিড়বিড় করে বলতে বলতে চলে গেল সে। সফার মাথা দ্রুত হিসেব করে চলল। আতর এখানে এসেছে অথচ সে নেই, ফালুও নেই। কি হতে পারে? এ ভাই শোনেন। চট করে পেছন থেকে ডেকে উঠল সে। লোকটা দ্বিগুণ বিরক্ত নিয়ে ফিরে তাকালো। ভাই আবার কি হয়েছে? যে কবরটা ভরাট করে ফেলেছে সেটা কোথায়? লোকটা একটু রুষ্টই হলো প্রশ্নটা শুনে। ওই যে ভাই, ওইদিকে ওইদিকে। আঙুল তুলে কবরস্থানের একটা জায়গা দেখিয়ে দিল সে। সফা কিছু না বলে পা বাড়ালো সেদিকে। কবরটার পাশে এখনো বেশ কিছু আলকা মাটির স্তূপ রয়ে গেছে। একটা কোদাল আর বেতের টুকরি পড়ে আছে সেই স্তূপের কাছে। কবরের সামনে এসে ভালো করে দেখল, অর্ধেকের বেশি ভরাট করে ফেলা হয়েছে আলগা মাটি দিয়ে। কাজটা যে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কবরের উপরে আলগা মাটির স্তূপের দিকে তাকালো। অনেকগুলো নগ্ন পায়ের ছাপ রয়েছে, নিশ্চয়ই গোরখোদকেরই হবে। কিন্তু এখানে এটাই একমাত্র পদচিহ্ন নয়। আর একটা ছাপ চোখে পড়ল তার, স্যান্ডেলের ছাপ। তারপরই একটা জিনিস চোখে পড়ল। কবরের ঠিক পাশেই আলগা মাটির মধ্যে সস্তা একটি মোবাইল ফোন নরম মাটিকে দেবে আছে। দেখা মাত্রই চিনতে পারল সে, আতর। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে নেমে পড়ল সে। তাকে এটা করতে দেখে লাশের সঙ্গে আসা ক্ষুব্ধ মানুষগুলো বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। উদ্ভ্রান্তের মতো আলগা মাটিগুলো হাত দিয়ে সরাতে শুরু করলো সফা। কি হয়েছে ভাই? লাশের সঙ্গে আসা? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? লাশের সঙ্গে আসা এক লোক জিজ্ঞেস করল। বিস্ফোরিত বিস্ফোরিত চোখে সফার কাছ দেখছে সে।
তার পেছনে জড়ো হয়ে গেল আরো 5-6 জন। সফা জবাব দেবার আগেই আতরের একটি হাত বেরিয়ে এলো মাটি থেকে। ভাই ভাই, আমার একটু হেল্প করেন ভাই, জলদি ভাই, প্লিজ ভাই, চিৎকার করে বলে উঠল নূরে সফা। এরই মধ্যে কবরের পাশে যে জটলা তৈরি হয়েছে সেখান থেকে 2 জন তরুণ নেমে পড়ল কবরে। 3 জনের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আতর আলীর নিথর দেহটা মাটির নিচ থেকে টেনে বের করতে পারল তারা। লাশের খাটলা ঘিরে যে জটলা ছিল সেটা মুহূর্তেই সরে গেল কবরের দিকে। একাকী হয়ে গেল গোড় দিতে আনা সবটি। কবর থেকে আতরের নিথর দেহটা উপরে তুলে আনা হলো। ইনফরমারের সারা গায়ে মাটি লেগে একাকার। তারপরও থেতলে যাওয়া মাথাটা যে রক্তে একাকার বোঝা গেল। প্রথমেই আতরের পালস দেখতে চাইল সফা। ঘাড়ে হাতে আঙুল রেখে বোঝার চেষ্টা করল সে এখনো বেঁচে আছে কিনা। পালস খুঁজে পেতে একটু বেগ পেতে হলো তার কাছে মনে হচ্ছে বড্ড দেরি হয়ে গেছে। হাল ছেড়ে দিয়ে অসহায় মানুষের মতো আশেপাশে তাকালো সে। লোকটার এমন পরিণতির জন্য নিজেকেই দায়ী করল। ভাই বাইসা বাইসা ভাই, হঠাৎ চিৎকার করে দিয়ে উঠল একজন। এখনো বাইসা ভাই। বিকেলের মধ্যেই সুন্দরপুরে একটা কথা চার হয়ে গেল। গর্খোদক ফালু আতরকে খুন করে পালিয়েছে। তবে কেউ তাকে পালাতে দেখেনি। খুনোখুনির চেয়েও বেশি আলোচনা হচ্ছে কেন এবং কি কারণে এমনটা ঘটল। এ প্রশ্নের জবাব কারো কাছে নেই। সবাই যার যার মতো করে ব্যাখ্যা দেবার চেষ্টা করছে। স্বস্তির ব্যাপার হলো আতর এখনো মরেনি। সদরের সরকারি হাসপাতালে আছে সে। চিকিৎসকেরা জানিয়েছে তার মাথার আঘাত গুরুতর হলেও ভাগ্যক্রমে বিপদমুক্ত হয়ে গেছে। জ্ঞান ফিরে এসেছে ইনফরমারের। তবে আবুল তাবুল বকছে বলে ডাক্তার কড়া ডোজের প্যাথোড্রিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সন্ধ্যা পর্যন্ত সফা হাসপাতালেই ছিল। তারপর সোজা চলে আসে এসপির বাংলোতে। মনির হোসেন এতে খুশি হয়েছে। সফাকে কাছে পেয়ে সম্পর্কটা একটু গাঢ় করা যাবে। যা হয়েছে তা ভুলিয়ে দেওয়া যাবে। বাংলোতে এসপি সপরিবারে থাকে না, তার পরিবার থাকে ঢাকায়। সফাও ভেবে দেখেছে তার পরিচয় জানাজানি হবার পর হোটেলে থাকার কোনো মানে হয় না। তাছাড়া সে আর বেশি দিন থাকছে না এখানে। কয়টা দিন সানমুনের মতো নিম্নমানের হোটেলে থাকাই যেত। ওটার বাথরুমগুলোর দুর্গন্ধ নাক চেপে সহ্য করাও সমস্যা হতো না। কিন্তু অন্য একটা কারণে সে এসপির বাংলোতে উঠেছে। ঢাকার সাথে অনায়াসে যোগাযোগ করা যাবে এখান থেকে। ফ্যাক্স মেশিন আর ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে এসপির বাংলোতে। হাসপাতালে যখন ছিল তখন তার সহকারী ফোন দিয়ে জানিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে সে। সফা থেকে বলেছে মেইল না করে কিছুক্ষণ পর সুন্দরপুর থানার এসপির ফ্যাক্সে রিপোর্টটা পাঠিয়ে দিতে। তার সহকারী তাকে কিছুটা ধারণা দিয়েছে, তবে সেটা এসপির সাথে শেয়ার করেনি। আগাম সতর্কতা হিসাবে এসপিকে দিয়ে 1-2টি কাজ করিয়েছে। মুসলান জুবিরের বাড়ির সামনে সাদা পোশাকের 2 জন পুলিশ নিয়োজিত করা হয়েছে বিকেলের পর থেকে। ওই মহিলা যাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে যেতে না পারে। সেই সাথে ওই 2 জনকে এটা বলে দিয়েছে কাজটা করতে হবে সতর্কতার সাথে, মহিলা যেন কোনো কিছুই আজ করতে না পারে। সফা জানে এসপি মনোয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও কাজটা করেছে। এই মুহূর্তে তাকে সহযোগিতা করা ছাড়া ভদ্রলোকের আর কোনো উপায় নেই। এসপির বাংলোয় এসেই গোসল করে নিয়েছে। সারাদিনে এই কাজটি করার সুযোগ পায়নি। গোসল করার পর 1 কাপ চা নিয়ে বসলো বাংলোর ড্রয়িং রুমে। এসপি মনোয়ার হোসেন আছে তার সাথে। তবে ভদ্রলোক একবারে কিছু বলছে না। ড্রয়িং রুমে রাখা ফ্যাক্স মেশিনটা বিপ করে উঠলে সফা চেক করে দেখল এসপি মনোয়ার কিছু বলতে গিয়েও বলল না। চায়ের কাপে দ্রুত কয়েকবার চুমুক দিয়ে চেয়ারে বসে পড়ল সফা।
তার সহকারী রিপোর্ট পাঠাতে শুরু করেছে। এরপর 5 মিনিট ধরে ফ্যাক্স থেকে বের হয়ে এলো পুরো রিপোর্টটি। চায়ের কাপে দ্রুত কয়েকবার চুমুক দিয়ে চেয়ারে বসে পড়ল সফা। তার সহকারী রিপোর্ট পাঠাতে শুরু করেছে। এরপর 5 মিনিট ধরে ফ্যাক্স থেকে বের হয়ে এলো পুরো রিপোর্টটি। কাগজগুলো নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়লে এসপি কোনো প্রশ্ন না করে চুপচাপ তা দেখতে লাগলো। বুঝতে পারছে ঢাকা থেকে মূল্যবান কিছু তথ্য এসেছে। মনে মনে সে এখনো মুস্কান চুবের ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। তার ধারণা, তদন্তে আসল সত্য বের হয়ে এলে হয়তো দেখা যাবে মুস্কান নয়, অন্য কোনো চক্র এসবের সাথে জড়িত। তাদের কারণেই মুস্কানকে সন্দেহ করা হয়েছে। তদন্ত কাজে এরকম ঘটা অস্বাভাবিক কিছু নয়। এমন সময় এসপি মনোয়ার হোসেনের মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে ডিসপ্লে দেখে কপাল কুঁচকালো সে। এটা আগে আন্দাজ করতে পেরেছিল। লোকাল এমপি আসাদুল্লাহ ফোন দিয়েছে, সম্ভবত মুস্কান জবিরের ব্যাপারে কথা বলার জন্য। একটু ভেবে ফোনটা রিংটোন বন্ধ করে রেখে দিল পাশের টেবিলে। এ মুহূর্তে কি না কি বলে ওই নূরে সফর রোশনালে পড়তে চাইছে না সে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, যদিও রাত নামেনি এখনো। সময়ের হিসেবে সন্ধ্যা, তবে ঘড়িতে এখনো 6টা বাজেনি। শীতকাল বলে দ্রুত সূর্য ডুবে গেছে। জমিদার বাড়ির মেইন গেট থেকে একটু দূরে বড় একটা গাছের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে সিগারেট ফুঁকে যাচ্ছে। বোবা দারোয়ান তাদের দেখতে পায়নি। বেশ সতর্কভাবেই দারোয়ানের দৃষ্টি এড়িয়ে চলছে তারা। অলোকনাথ বসুর বিশাল বাড়িটি আর সব দিনের মতোই শুনছান। কোনো মানুষ বের হয়নি, ভেতরেও যায়নি কেউ। যে দুজন লোক নজর রাখছে তারা নিজেদের মধ্যে খোঁজখবর করেই সময় পার করে দিচ্ছে। মুস্কান চুবুরির মতো একজন ভদ্রমহিলাকে কেন এভাবে নজরদারি করা হচ্ছে তা নিয়ে নিজেদের মধ্যে রসালো আলাপ করছে তারা। 1.5 ঘন্টা ধরে ডিউটিতে আছে, এখন পর্যন্ত কাউকে আসা যাওয়া করতে দেখেনি। এই সময়ের মধ্যে একটা টু শব্দ শোনেনি তারা, যেন মৃতপরীর মতো বাড়িটি দাঁড়িয়ে আছে। নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলার সময় হঠাৎ দূর থেকে একটা চিৎকার ভেসে এলে দুজনেই শুনতে পেল সেটা একটা নারী কণ্ঠ। একে অপরের দিকে তাকালো। এটা কি রিপোর্ট করার মতো কিছু? তারা একমত হতে পারল না। তাদেরকে শুধু বলা হয়েছে ওই বাড়ি থেকে যেন কেউ বাইরে বের হতে না পারে সেটা দেখতে। বাড়ির ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের দেখার বিষয় নয়। তার ছাড়া চিৎকারটা মাত্র 2বার হতেই থেমে গেছে। আর কোনো সারা শব্দ হলো না বলে দুজনে আবার ফিরে গেল নিজেদের মধ্যে কথাবার্তায়। বোবা ইয়াকুব মেইন গেটের পেছনে বসে থাকলেও তার কোনো ধারণাই নেই বাইরে দুজন লোক এই বাড়ির দিকে নজর রাখছে। বোবা বলে দোতলা থেকে যে নারী কণ্ঠের চিৎকারটা ভেসে এসেছে সেটা শুনতে পায়নি। ছোট্ট একটা টুলের উপর বসে আসন্ন অভিসারের চিন্তায় মশগুল সে। বিকেলের আগে একটা কাজে রবীন্দ্রনাথে গিয়েছিল, ফেরার পথে 1 প্যাকেট নিয়ে এসেছে। সাফিনা তাকে ইশারা দিয়েছে আজ হবে। সেই হবের আশায় ভেতরটা ছটফট করছে, তবে সে জানে বেশি ছটফট করে লাভ নেই। রাত নামুক, কারো হোক, সবাই ঘুমিয়ে পড়ুক। তারপর বাড়িটার দিকে তাকালো। দোতলার একটি রুমে আলো জ্বলছে, নিচতলার একটি রুমেও এইমাত্র আলো জ্বলে উঠল। এখন জানালার সামনে এসে ইচ্ছে করে বারবার বুকের আঁচল ফেলে ঠিক করছে না কাজটা। তাকে খেপিয়ে তুলছে না। মেয়েটা এভাবেই তাকে পাগল করে তোলে সব সময়, জঙ্গলি বানিয়ে দেয় তাকে। কিন্তু বোবা অবাক হয়ে দেখতে পেল সাফিনা আজ জানালার সামনে আসছে না। অধীর আগ্রহে সে চেয়ে রইল। ওদিকে সাফিনা এখন দোতলায় উঠার সিঁড়ির ল্যান্ডিং এর উপর দাঁড়িয়ে আছে দ্বিধাগ্রস্ত হয়ে। একটু আগে উপর থেকে
অদ্ভুত এক চিৎকার শুনতে পেয়েছে সে। নিজের ঘরের খাটে একটু চোখ বন্ধ করে আধো ঘুমে চলে গিয়েছিল। হঠাৎ এই চিৎকারটাই তার কাঁচা ঘুম ভেঙে দিয়েছে। ঘরের বাতি জ্বালিয়ে কিছু বোঝার চেষ্টা করলেও আর কোনো আওয়াজ শুনতে পায়নি। তবে এটা নিশ্চিত উপরতলা থেকে চিৎকারটা এসেছে, আর সেটা কে দিয়েছে সে ভালো করেই জানে। সঙ্গে সঙ্গে দোতলায় ছুটে যাবার জন্য সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। ল্যান্ডিংয়ে পৌঁছাতেই তার মনে পড়ে যায় 15-20 মিনিট আগে মুস্কান ম্যাডাম তাকে বলেছিল খুব জরুরি কিছু কাজ করবে আজ, সে যেন উপরতলায় না আসে। যাই ঘটুক না কেন, উনি না ডাকলে উপরতলায় যাওয়া যাবে না। সে কারণে সাফিনা ল্যান্ডিংয়ে জমে গেল। তার পা আর চলল না। ম্যাডামের কথার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি যখন বলেছেন যাই ঘটুক না কেন, তখন আর কোনো যুক্তিই খাটে না। দোতলায় যদি বোমাও ফাটে তাতেও কিছু করার নেই, বড়জোর সে ম্যাডামের কাছ থেকে ডাকের অপেক্ষায় থাকতে পারে। তাছাড়া এই ব্যাপারটা তো আর নতুন কিছু নয় যে সেও উতলা হয়ে উঠবে। এর আগেও কয়েকবার দোতলা থেকে অদ্ভুত গোঙানি শুনতে পেয়েছিল। খুব বেশি নয়, মৃদু, চাপা, এবং খুবই অল্প সময়ের জন্য। ওসব ঘটনার আগেও ম্যাডাম তাকে বলেছে যাই ঘটুক না কেন। তখন অবশ্য ওর ঘর থেকে বের হতেও নিষেধ করত। দরকার পড়লে উনি নিজে ডাকবেন। আজ দুপুরের পর থেকে ম্যাডামের আচরণ কেমন জানি মনে হচ্ছে তার কাছে। একটু অস্থিরতাও দেখাচ্ছে। ব্যাপারটা খুবই বিরল। এখানে আসার পর কোনোদিনই এক মুহূর্তের জন্যও ম্যাডামকে অস্থির দেখেনি। যেন অস্থির হবার দোষটা নিয়ে জন্মায়নি এই মহিলা। যাই ঘটুক তিনি অটল, অবিচল, কোনো কিছুই তাকে ঘাবড়ে দিতে পারে না। 2 বছর আগে একসাথে রবীন্দ্রনাথে আগুন লাগলো। ম্যানেজার আর ওখানে যারা থাকে সবাই ছুটে গেল ম্যাডামের কাছে। উনি আগুনের কথা শুনে একটুও বিচলিত হলেন না। ঠান্ডা মাথায় বললেন ফায়ার সার্ভিসে খবর দিলে অনেক সময় লাগবে। দূরের জেলা সদর থেকে আসতে আসতে রবীন্দ্রনাথ পুরে ছাই হয়ে যাবে ততক্ষণে। তার চেয়ে ভালো নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করা। গরু আর মুরগির খামার থেকে কিছু কর্মচারীকে ঘুম থেকে ডেকে তুলে পাঠিয়ে দিলেন রবীন্দ্রনাথে। ওরা সবাই মিলে আগুন নেভাতে পারলেও বেশ ক্ষতি হয়ে গিয়েছিল। সে ক্ষতির হিসাব যখন দিল ম্যানেজার, ম্যাডামের চোখে মুখে কোনো বিকার ছিল না, যেন কিছুই হয়নি। সে মুস্কান ম্যাডাম আজ শুধু বিচলিতই নয়, একটু বিষণ্ণ বটে। বিকেলের পর থেকে তার মধ্যে একটু অস্থিরতা আর রাগও দেখেছে। এটাও বিরল ব্যাপার। এখন পর্যন্ত এই মহিলাকে কখনো রাখতে দেখেনি। এমনকি ইয়াকুবের সাথে তার গোপন কাজ কারবার দেখে ফেলার পরও রেগে যায়নি। শুধুমাত্র সাবধান করে দিয়েছিল কোনোভাবেই যেন দুর্ঘটনা না ঘটে। এরপর থেকেই সাফিনা সত্যি সত্যি সাবধানী হয়ে ওঠে। বাবাকে বাধ্য করে ওষুধের দোকানে যেতে। ওসব জিনিস ছাড়া কোনোভাবেই সে রাজি হয় না। সাফিনা নেমে এলো সিঁড়ি দিয়ে। তার দৃষ্টি বেশ ঝাপসা হয়ে আসছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, আর সেটাকে ছাপিয়ে গেল অন্য একটি আশঙ্কা। কেন জানি মনে হচ্ছে আজকে রাতে তাদের অভিসারটি পণ্ড হয়ে যাবে। এসপি মনোয়ারের বাংলায় নির্জন একটি ঘরে দরজা বন্ধ করে 1 ঘন্টা ধরে ফেক্স করা রিপোর্ট পড়ে গেল সাফা। তার সহকারী জাওয়াদ নবীন দারুণ কাজ করেছে। ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সে। এই ছেলে হাতে গোনা স্বল্প কিছু মানুষের মধ্যে পড়ে যাদেরকে যা বলা হবে শুধু তাই করবে না, বরং যা বলতে ভুলে যাওয়া হয়েছে কিংবা যা বলা দরকার ছিল তাও করবে। সফাও কিছু কিছু বিষয় বলেনি, কিছু তার মনেও ছিল না, কিন্তু ছেলেটা সবই জোগাড় করেছে। তার রিপোর্টটাও বেশ গোছানো, ভাষা খুব সহজ আর স্পষ্ট।
অনিশ্চয়তা তৈরি করে এমন কোনো শব্দ বাক্য ব্যবহার করেনি। রিপোর্টটা একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার পড়েছে সে। আর প্রতিবারই পড়েছে ধীরে ধীরে, সব কিছু বোধগম্য করার জন্য। পড়া শেষে কাগজগুলো বিছানার তোষকের নিচে রেখে দিল। এই ঘরে কোনো ড্রয়ার নেই। ওয়ার্ড্রোবে যে ড্রয়ার আছে ওগুলোতেও কোনো লক নেই। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখতে পেল এসপি মনোয়ার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে বিরস মুখে। সফাকে দেখে মুখ তুলে তাকালো ভদ্রলোক। এমপি সাহেব ফোন দিয়েছিলেন। কখন? আপনি ঘরে ঢোকার পরপরই। কি বললেন উনি? আমি কল রিসিভ করিনি। ও। একটু থেমে আবার বলল, মাত্র একবারই কল করেছিলেন? মাথা নেড়ে সায় দিল এসপি। মনে হয় আর কল করবেন না। মনোয়ার হোসেন স্থির চোখে চেয়ে রইল। সফা ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করল না। ঘরে ঢুকে রিপোর্টটা পড়ার আগেই সে ঢাকায় ফোন দিয়েছিল এখানকার এমপিকে নিরস্ত করার অনুরোধ জানিয়ে। সম্ভবত সেটা করা হয়েছে। ওসি আর এসপিকে যেভাবে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে ঠিক সেই মতো এমপিকেও মুখ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর যদি আবার করে? মনোয়ার সাহেব একটু ভেবে অবশেষে জানতে চাইল। কাঁধ তুলল সফা। তাহলে আর কি, ধরবেন না, জাস্ট ইগনোর হিম ফর এ ওয়াইল। কথাটা বলেই পা বাড়ালো দরজার দিকে। ইয়ে, আপনি কোথায় যাচ্ছেন? হোটেলের রুম ছেড়ে দিয়ে লাগেজটা নিয়ে আসি। মনোয়ার সাহেব আর কিছু বললেন না। এসপির বাংলো থেকে বের হতেই তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখল একটা অপরিচিত নাম্বার। হাঁটতে হাঁটতে কলটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপরে ভেসে এলো একটা নারী কণ্ঠ। আমি কি নুরে সফার সাথে কথা বলছি? ডিবির জাদ্রেল ইনভেস্টিগেটরের গায়ে কাটা দিয়ে উঠল। হ্যাঁ, আপনি কে বলছেন? মুস্কান জুবেরি। হাঁটা থামিয়ে দিল সে। এই মহিলা তার নাম্বার পেল কোথা থেকে? ওসি দিয়েছে নাকি এসপি? যদি দিয়েও থাকে নিশ্চয় তাই পরিচয় ফাঁস হবার আগে হবে সেটা। আশা করি চিনতে পারছেন। মুচকি হাসল সে। মুস্কান জুবেরির নামের কারোর সাথে আমার কখনো কথা হয়নি, পরিচয় হয়নি। সুতরাং ফোনে কণ্ঠ শুনে কিভাবে বুঝবো আপনি মিসেস জুবেরি? সেজন্যই ফোন দিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি আমার ব্যাপারে আগ্রহী। জানি না কেন, তবে বেশ আগ্রহী সেটা বোঝা যাচ্ছে। আমি চাই কেউ যদি আমার ব্যাপারে জানতে চায়, কারোর যদি আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকে, তাহলে সরাসরি সেটা আমাকে বলুক। এতে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। এক নাগারে বলে গেল মিসেস জুবেরি। সফা কি বলবে কিছুই বুঝতে পারল না। আপনি চাইলে আরো অনেক আগে আমার সাথে দেখা করতে পারতেন। ওভাবে চোরের মতো আমার বাড়িতে ঢোকার কোনো দরকারই ছিল না। সফা এবারও কিছু বলল না। সে খুব অবাক হয়েছে মহিলা তাকে ফোন করেছে বলে। এরকমটি ঘুণাক্ষরেও সে আশা করেনি। বুঝতে পেরেছি আমাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন জমে আছে, সেগুলোর উত্তর দিতে আমি প্রস্তুত। আপনি কি বুঝতে পেরেছেন আমি কেন আপনার ব্যাপারে আগ্রহী? অবশেষে মুখ খুলল সফা। না, আর সেটা বুঝতে চাই বলে ফোন দিয়েছি। আপনি আমার বাসায় এসে এক কাপ কফি খেয়ে যেতে পারেন। আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে। আমাকে কফির নিমন্ত্রণ দিচ্ছে? নিজের কানকেও বিশ্বাস করতে পারল না সফা। আমার বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই আমার জানার অধিকার আছে। আপনি কি এখনই আমার সাথে দেখা করতে চাইছেন? হ্যাঁ, আমি এখন ফ্রি আছি, চাইলে চলে আসতে পারেন। সফা একটু দ্বিধায় পড়ে গেল। আমি দারোয়ানকে বলে দিচ্ছি, ঠিক আছে? সফার জবাবের অপেক্ষা না করে কলটা কেটে দিল মুস্কান জুবেরি। কিছু বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল সে। এনিথিং রং?
সম্বিত ফিরে পেয়ে দেখতে পেল বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে এসপি। তার চোখে মুখে চিন্তার ছাপ। একটা ফোন কল এসেছিল। তারপর একটু ভেবে আবার বলল সে, আপনি কি আমার ফোন নাম্বারটা জানেন? না, মনোয়ার সাহেব বলল। থানার ওসিকে ফোর্স রেডি রাখতে বলবেন, আমি বলা মাত্রই যেন মুভ করতে পারে। আর কিছু না বলে সফা পা বাড়ালো মেইন গেটের দিকে। মাথা নেড়ে সায় দিয়ে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে রইল সুন্দরপুরের এসপি। দূর থেকে একজন মানুষকে আসতে দেখে নড়েচড়ে উঠল সাদা পোশাকের দুজন পুলিশ। জমিদার বাড়ির মেইন গেট থেকে একটু দূরে গাছের নিচে দাঁড়িয়ে আছে তারা। এই বাড়ির ভেতরে যে ঢুকুক না কেন তাকে কোনো রকম বাধা দেবে না, তবে বের হলেই চেক করা হবে, এমনটাই বলা হয়েছে ওদেরকে। ফলে দুজন পুলিশ আস্তে করে গাছের আড়ালে চলে গেল। কেউ ওদের দেখে ফেল সেটা যেন না হয়। খুবই সতর্কতার সাথে কাজটা করতে বলেছে ওদের। নজর রাখা হচ্ছে, কিন্তু কারো নজরে পড়া চলবে না। এক জায়গায় এভাবে দাঁড়িয়ে থেকে কারো নজরে না পড়াটা অসম্ভব। কিন্তু ডিউটিতে আসার পর বাড়ি থেকে কেউ বের হয়নি, ঢোকেও নেই। সে কারণে কাজটা খুব সহজে করা গেছে এতক্ষণ ধরে। আবছায় অবয়বটি কাছে আসতেই বড় গাছের দিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। আড়ালে থাকা দুজন ভরকে গেল একটু। তারা যে এখানে আছে এটা ওই আগন্তুক কিভাবে টের পেল? ইয়া, তোমরা কি আছো? আস্তে করে বলল আবছায় অবয়বটি। গাছের আড়ালে থাকা দুজন পুলিশ বুঝতে পারল না কি করবে। তাদের মধ্যে একজন নিচু কণ্ঠে তার সঙ্গীকে বলল, আমগো ওই সার মনে হইতেছে না? প্রথমে সেই বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তাকে অনুসরণ করলো তার সঙ্গী। আসসালামু আলাইকুম স্যার। প্রথমজন এগিয়ে এসে বলল। দ্বিতীয়জন একই কায়দায় সালাম টুকল। কি অবস্থা? একটু সামনে এগিয়ে এলো অবয়বটি। এ হলো সেই নূরে সফা, ঢাকা থেকে এসেছে। ওসি সাহেব যার ভয়ে তটস্থ হয়ে আছে এখন। স্যার, কেউ বেরোয় নাই। প্রথমজন জবাব দিল, স্যার ঢুকেও নাই আর কি। গুড, ভেরি গুড। তো সন্ধ্যার দিকে একটা চিৎকারের আওয়াজ পাইছিলাম স্যার। ভ্রু কুচকে ফেলল সফা। চিৎকার? হ, একটা মহিলার চিৎকার। কি বলো? তারপর? তারপর আর কোনো আওয়াজ পাই নাই। বাড়িতে কেউ কেউ বের হয় নাই। নিচের ঠোঁট কামড়ে ধরল সফা। একটু ভেবে দুজনের উদ্দেশ্যে বলল, আমি ওই বাড়িতে যাচ্ছি, তোমরা নজর রেখো। আমি ভেতরে ঢোকার পর কাউকে এই বাড়িতে ঢুকতে দেবে না। আর তোমাদেরও লুকিয়ে থাকার দরকার নেই, গেটের সামনেই থাকো। ঠিক আছে স্যার, প্রথমজন বলল। তোমাদের সাথে আর্মস আছে তো না? জি স্যার, দুজন একসাথে জবাব দিল। গুড, ভেরি গুড। কথাটা বলেই মেইন গেটের দিকে পা বাড়ল সে। বন্ধ গেটটার সামনে এসে দাঁড়াতেই ছোট গেটটা খুলে দিল দারোয়ান। সম্ভবত ফুটো দিয়ে বাইরে তাকিয়েছিল সে। তাকে দেখে নিঃশব্দে সালাম টুকল ইয়াকুব। কিছু না বলে মাথা নিচু করে ঢুকে পড়ল সফা। দরজাটা বন্ধ করেই বাবা দারোয়ান তাকে নিয়ে রওনা হলো বাড়ির দিকে। চারপাশে চোখ বুলাতে লাগলো নূরে সফা। গতকালের মতোই শুনশান পুরো বাড়িটা। মূল বাড়ির সদর দরজা খোলাই আছে। ভবনের ডান পাশে গাড়ি রাখার যে গ্যারেজটা আছে তার বাইরে পার্ক করে রাখা আছে একটি প্রাইভেট কার। সফা বুঝতে পারল এটাই মুস্কান চৌধুরীর ব্যবহার করে। বাবাকে অনুসরণ করে ভেতরে ঢুকে পড়ল সে। একটা মাঝারি গোছের হলওয়ে। দুপাশে কতগুলো দরজা, সবগুলোই বন্ধ। ভেতরটা মৃদু লালচে বাল্বের আলোয় কিছুটা আলোকিত। এই স্বল্প আলো মনে করিয়ে দিচ্ছে বাড়িটার অতীতকে। হলওয়ের ডান দিকে একটা কাঠের সিঁড়ি। বোবা সেই সিঁড়ির সামনে এসে থেমে গেল। হাত তুলে ইশারা করল সোজা উপরে চলে যেতে হবে। সফা কিছু বলতে গিয়েও বলল না। গভীর করে দম নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। কাঠের সিঁড়ি হলেও পুরোটাই কার্পেটে মোড়ানো। রেলিংটা চমৎকার নকশা করা, কালচে বার্নিশ। সিঁড়ির রেলিংয়ে আরেকটা লালচে বাতি জ্বলছে।
দোতলায় উঠতেই থমকে দাঁড়ালো সে। তার থেকে কয়েক গজ দূরে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মুস্কান জুবেরি। মহিলা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মাথার উপরে একটা ছোট ঝালর বাতি চলছে। খুবই মৃদু আলো আসছে সেটা থেকে। সেই আলোতে মুস্কান জুবেরিকে অদ্ভুত সুন্দর লাগছে। যথারীতি শাড়ি পরে আছে মহিলা, গায়ে একটা শাল, তবে গত রাতের মতো লাল নয়, গিয়ে রঙা। শাড়িটাও জামদানি নয়, সাদা রঙের সাধারণ সুতির। চোখে টানা করে কাজল দেয়া, চুলগুলো সুন্দর করে বেঁধে খোপা করে রেখেছে, কপালে লাল টিপ। শালের সাথে ম্যাচ করে ঠোঁটে হালকা গিয়ে রঙা লিপস্টিক। তার চোখের দৃষ্টি অন্তর্ভেদী, কিন্তু মোহনীয়। সত্যি বলতে দুর্দমনীয়। সফার ধারণা মহিলা তাকে প্রলুব্ধ করে বাগে আনার চেষ্টা করবে। মনে মনে মুচকি হাসল সে। যদি ওরকম কিছু ভেবে থাকে তাহলে মিসেস জুবিরি বিরাট ভুল করেছে। সব পুরুষ মানুষ ওই এমপিএসপির মতো নয়। আসুন, বলল মুস্কান। সম্বিত ফিরে পেল সফা। এতক্ষণ ধরে যে মহিলার দিকে তাকিয়ে আছে বুঝতে পারেনি। মুস্কান জুবরি ঘুরে গেল। তার পদক্ষেপ খুবই ছোট, শান্ত আর অভিজাত। সফা তার পেছন পেছন গিয়ে ঢুকল বড় একটা ঘরে। একেবারেই পুরনো আভিজাত্য নিয়ে সাজানো ঘরটা। একেবারেই পুরনো আভিজাত্য নিয়ে সাজানো হয়েছে ঘরটা। কাঠের ফ্লোরটার বেশিরভাগই মোটা কার্পেটে মোড়ানো। উত্তর দিকের দেয়ালে দুটো বিশাল বুকশেলফ। সে বুকশেলফ দুটোর উপরে একটি হরিণ আর ভাল্লুকের মাথা স্টাফ করা। পুরোনো দিনের কলের গান গ্রামোফোন রয়েছে শেলফের পাশেই। ওটার পাশে ছোট্ট একটা রেকে প্রচুর লং প্লে, যা আজকাল আর দেখাই যায় না। এক সেট পুরনো ধাঁচের সোফা রয়েছে ঘরে। আরও আছে মোড়া জাতীয় কিছু আসন। ঘরের এক কোণে একটা ইজি চেয়ারও দেখতে পেল। বড় আর আয়তক্ষেত্রের নিচু টেবিল, কিছু মাঝারি গোছের আসবাব, কফি টেবিল আর অসংখ্য এন্টিকে সাজানো ঘরটা দেখে সফা বুঝতে পারল এটা মুস্কান জুবেরির স্টাডি রুম। এখানেই বাইরের লোকজনের সাথে দেখা করে মহিলা। আবার বাকি সময়ে এটাই তার স্টাডি রুম হিসেবে ব্যবহৃত হয়। বসুন, একটা সিঙ্গেল সোফা দেখিয়ে বলল বাড়ির মালিক। নিচে বসল একটু দূরের মোড়ার মতো আসনে। সোফা ঘরটার চারপাশে আরেকবার তাকিয়ে বসে পড়ল। হাতাওয়ালা পুরোনো দিনের সোফাটা বেশ আরামদায়ক। চা নাকি কফি, কোনটা নেবেন? বেশ আন্তরিকভাবেই জানতে চাইল মুস্কান। কোনোটাই না, মাথা দোলালো সফা। মুচকি হাসল মিসেস জুবেরি। আমার বাসায় এসে কোনো কিছু খেতে ভয় পাচ্ছেন? না, জোর দিয়ে বলল ডিভির ইনভেস্টিগেটর। যদিও কথাটা একদিক থেকে সত্যি, অতি সতর্কতা তো এক ধরনের ভয়ই। আমি আসলে দরকারি কথা শোনার জন্য এসেছি, চা কফি খাওয়ার জন্য নয়। মুস্কান স্থির চোখে চেয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। তার মানে আপনার হাতে সময় খুব কম? কার সময় কম সেটা সময় এলেই বোঝা যাবে। একটু ভেবে বলল মুস্কান। ঠিক আছে, তাহলে শুরু করুন। এখানে আসার আমন্ত্রণটা কিন্তু আপনি দিয়েছেন, আপনি শুরু করুন। আবারও মুচকি হাসি দেখা গেল মুস্কানের ঠোঁটে। আমি কিভাবে শুরু করব? আমি তো জানি না একজন পুলিশ কেন আমার পেছনে লেগেছে। ভ্রু তুলল সফা। আপনি তাহলে জেনে গেছেন আমি পুলিশের লোক? এটা জানার এমন কি, কিন্তু আমার ফোন নাম্বারটা কিভাবে পেলেন? এটা কি কঠিন কাজ? মাথা ধরল মিসেস জুবেরি। ফোনের ব্যালেন্স রিচার্জ করার জন্য এখানে খুব বেশি দোকান নেই। ব্রু কুচকে ফেলল সফা। আতর যেভাবে তার ফোন নাম্বার জোগাড় করেছিল ঠিক একইভাবে মুস্কান জুবেরি হয়তো কাজের লোক কিংবা
হোটেলের কর্মচারীদের দিয়ে তার নাম্বারটা বাগিয়ে নিয়েছে। আর আমি যে পুলিশ এটা নিশ্চয়ই এসপি কিংবা ওসি বলেছে, নাকি ওই এমপি? মাথা দোলালো মুস্কান। ওরা কেউ বলেনি আপনি পুলিশ। ইনফ্যাক্ট ওরা হঠাৎ করে আমার ফোন ধরছে না। বলতে পারেন সে কারণে আমি ধরে নিয়েছি আপনি পুলিশই হবেন। বাহ, প্রশংসা না করে আমি পারছি না। তো কিসের জন্য এত প্রশংসা? কথাটা বলার সময় মুস্কান জুবিরির চাহনিটা সাফাকে মুগ্ধ করল। আর কিসের? আপনার লজিক সেন্সের। ও, একটু থেমে আবার বলল, আচ্ছা এখন বলুন আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? এটা জানার অধিকার নিশ্চয়ই আমার রয়েছে। অবশ্যই, বলল নুরে সফা। তবে তার আগে আমাকে বলুন আপনি কে, কোথা থেকে এসেছেন? এবার মুস্কান ব্রু কুঁচকালো, তবে সামান্য সময়ের জন্য। আমার সম্পর্কে কিছু না জেনেই এখানে চলে এসেছেন? কিছু জানি না তা তো বলিনি, অনেক কিছুই জানি। তাই? মুচি হাসল মহিলা। শুনি তো, কি জানেন? সফা গভীর করে দম নিয়ে নিল। তার সহকারী যে তথ্য পাঠিয়েছে সেগুলো বলতে গেলে অকাট্য। আমাকে পরীক্ষা করবেন না প্লিজ, ডক্টর মুস্কান সোহেলি। স্থির চোখে চেয়ে রইল মিসেস জুবেরি। তার চোখে মুখে কপট মুগ্ধতা। রাশেদ জুবেরিকে বিয়ে করার আগে তাই ছিলেন। সফা আয়েশ করে হেলান দিল সোফায়। সপরিবারে আমেরিকায় ছিলেন দীর্ঘদিন, তারপর হুট করে দেশে চলে এলেন। ঢাকার ওরিয়েন্ট হাসপাতালে যোগ দিলেন এক সময়। মুস্কান কিছু বলল না। তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই সে কি ভাবছে। সেখানে রোগী হিসেবে পেয়ে গেলেন রাশেদ জুবেরিকে। উনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন, একেবারে টার্মিনাল স্টেজে ছিলেন। আপনাদের হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে ভদ্রলোক। অবিবাহিত বলে তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। বাবা মা মারা গেছে 71-এ। বাবার দিক থেকে কিছু আত্মীয় স্বজন থাকলেও মায়ের দিকে নিকট কোনো আত্মীয় বলতে এখন আর কেউ নেই। একটু থামল মহিলার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু হতাশ হলো। রাশেদ জুবেরি প্রায় 3 মাস ছিলেন ওরিয়েন্ট হাসপাতালে। তখনই আপনার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটা ডাক্তার রোগীর সম্পর্কের বাইরে কিছু ছিল না, যতটা আমি জেনেছি। আবারও থামল, তবে এবার কথা গুছিয়ে নেবার জন্য। রাশেদ জুবেরি বুঝে গিয়েছিলেন উনি আর বেশি দিন বাঁচবেন না, কয়েক মাসের ব্যাপার। বেশ খাদ্যরসিক ছিলেন ভদ্রলোক, এটা ওটা খেতে চাইতেন, কিন্তু তার সেই আবদার পূরণ করার মতো কেউ ছিল না, আপনি ছাড়া। মুস্কান এবার আলতো করে হেসে বুকের কাছে দুহাত বাজ করল। আপনি নিজের হাতে রান্না করে ওনাকে খাওয়াতে শুরু করলেন। উনি মুগ্ধ হয়ে গেলেন। সম্ভবত আপনার অসাধারণ রান্নায় সম্মোহিত হয়ে গেলেন পুরোপুরি। এজন্য আমি ভদ্রলোকে অবশ্য দোষও দেই না। আপনার রান্না সত্যি অতুলনীয়। মুচকি হেসে ভ্রু তুলল মুস্কান জুবেরি। এটা কি আপনার নিজস্ব মতামত? বলতে পারেন, কারণ আমিও রবীন্দ্রনাথে খেয়েছি, অসাধারণ না বলে উপায় নেই। ধন্যবাদ। একটি প্রবাদ আছে, কারণ মন জয় করতে চাইলে আগে তার পাকস্থলী জয় করো। সেভাবে আপনি রাশেদ জুবেরির মন জয় করতে সক্ষম হলেন খুব দ্রুত। আপনি কি শিওর চা কফি কিছু নেবেন না? অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল মিসেস জুবেরি। নো থ্যাঙ্কস। আমি যদি একটু কফি নেই তাহলে কি আপনি কিছু মনে করবেন? শীতকালে আমার ঘন ঘন চা কফির তেষ্টা পায়, ওসব না হলে মাথা ধরে আসে। এটা আপনারই বাড়ি, জিজ্ঞেস করার কোনো দরকার নেই, মুচকি এসে বলল নুরে সফা। থ্যাঙ্কস বলেই উঠে দাঁড়ালো মুস্কান। বইয়ের শেলফের পাশে বাক্সের মতন আসবাবের ভেতর থেকে একটা ফ্লাক্স বের করে আনলো, সেই সাথে একটা কাপ। ফ্লাক্স থেকে কফি ঢেলে নিল। একটু বেশি করে বানিয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো খাবেন, কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে কিছু খাবেন না বলে আগে থেকে ঠিক করে এসেছেন। সফা কিছু বলল না।
কোমরে পিস্তল, বাইরে দুজন পুলিশ, তারপরও কোনো পুরুষ মানুষ একজন নিরস্ত্র মহিলাকে ভয় পেলে অবাক হতেই হয়। ফ্লাক্সটা রেখে চলে গেল এবার আগের জায়গায়। সফা খুবই অবাক হলো কথাটা শুনে। পুলিশ হিসেবে তার কাছে পেস্তল থাকাটা স্বাভাবিক, এটা কাণ্ডজ্ঞান বলে ধরে নেওয়া যায়। কিন্তু বাইরে যে দুজন আছে সেটা কিভাবে জানতে পারলো ওই মহিলা? মনে হচ্ছে আপনার দু চোখ সব দিকেই থাকে, আস্তে করে বলল নুরে সফা। অনেক কিছুই দেখতে পান। কফিতে চুমুক দিয়ে মাথা দোলালো মুস্কান। ব্যাপারটা অত রহস্যময় নয় যেমনটা আপনি আমার সব কিছুর বেলায় ভাবছেন। একটু থেমে ইজি চেয়ারের পাশে একটা আসবাবের দিকে ইশারা করল। ওখানে একটা মনিটর আছে, 3-4টা সার্ভিলেন্স ক্যামেরার ফিড দেখা যায় ওখানে। তথ্যটা সফাকে চমকে দিল। সেই সাথে পেয়ে গেল অনেকগুলো প্রশ্নের উত্তর। কি হলো বলুন? কফির কাপটা ঠোঁটের কাছে এনে অন্তর্ভেদে দৃষ্টি হেনে বলল মুস্কান জুবেরি। তারপর রাশেদ জুবেরি হাসপাতাল ছেড়ে বনানীতে নিজের বাড়িতে উঠলেন। আপনিও তার সঙ্গী হলেন। কফির কাপে নিঃশব্দে চুমুক দিল মুস্কান। ওনার সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিলেন। ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন আপনি তার পাশেই ছিলেন। ধরে নিচ্ছি রোজ রোজ ওনাকে মন ভোলানো খাবার খাওয়াতেন। মন ভোলানো? স্মিত হাসি দিল মুস্কান। আমি ধরে নিচ্ছি এটা কমপ্লিমেন্ট, যদিও আপনি কি অর্থে ব্যবহার করছেন ঠিক বুঝতে পারছি না। নির্বিকার থাকার চেষ্টা করলো সাফা। রাশেদ জুবেরি হাসপাতাল ছাড়ার পর খুব বেশি দিন বাঁচেননি, সম্ভবত 4 মাস। 5 মাস 17 দিন, শুধরে দিল মিসেস জুবেরি। আপনাদের বিয়েটা কবে হয়েছিল? এত কিছু জানেন আর এটা জানতে পারেননি? কফির কাপটা পাশের কফি টেবিলে রেখে দিল। মনে হচ্ছে আপনার সোর্স অফ ইনফরমেশন ওই হাসপাতালটাই। কথাটা সত্যি। সফার সহকারী প্রায় সব তথ্যই ওখান থেকে জোগাড় করেছে। রাশেদ জুবিরির সাথে আপনার বিয়ের খবরটা খুব কম মানুষই জানে। আমরা তো আর ঘটা করে বিয়ে করিনি, আবার টিনেজদের মতো পারেও বিয়ে করিনি। একটু থেমে গম্ভীর করে দম নিয়ে নিল সে। বিয়ের আইডিয়াটা একদমই ওর নিজের ছিল। আমি প্রথমে রাজি ছিলাম না, পরে ভেবে দেখলাম একজন মৃত্যু পথযাত্রী যে কিনা অল্প কিছুদিন বাঁচবে, তার একটা ইচ্ছে পূরণ করে তাকে দুদণ্ড শান্তি দিতে পারলে মন্দ কি? আর তাই আপনি ওনাকে দুদণ্ড শান্তি দেওয়ার জন্য বনলতা সেন বলে গেলেন। সফার টিপ্পনিটা মুস্কান শুধুমাত্র হালকা বাঁকে হাসি দিয়ে জবাব দিল। কি হয়েছিলাম জানি না, তবে কাগজে কলমে মিসেস জুবেরি হয়ে গেলাম, মুস্কান জুবেরি। তারপর ওনার সমস্ত সম্পত্তি আপনি আপনার নামে লিখে নিলেন। স্থির চোখে চেয়ে রইল ডাক্তার। আপনি আপনার নামের মতো ব্যক্তি চরিত্র নন মিস্টার সফা। আপনি আপনার নামের মতো ব্যতিক্রমী চরিত্র নন মিস্টার সফা। সাধারণ মানুষ যেভাবে ভাবে আপনিও ঠিক সেভাবে ভাবেন। একটু থেমে আবার বলতে লাগলো মিসেস জুবেরি। আজ বাদে কাল যে মারা যাবে তাকে কোনো মেয়ে বিয়ে করলে সেটা অবশ্যই সম্পত্তির লোভে করবে, খুবই সাধারণ মানের চিন্তাভাবনা। আপনার এমন চিন্তাভাবনায় আমি কিছুটা হতাশ। শিক্ষিত লোকজনদের আরও একটু উদার মন মানসিকতা থাকা দরকার। নুরে সফা কিছু বলল না। এবার নিঃশব্দে হাসল মুস্কান। বিয়ের আগে আমি জানতামই না ওর নামে বিরাট সম্পত্তি রয়েছে। ওগুলো বেদখল হয়ে আছে দীর্ঘদিন। যখন জানতে পারলাম তখন বিশ্বাসই করতে পারিনি সম্পত্তিগুলো কোনোদিন উদ্ধার করা যাবে। ও নিজেও এসব সম্পত্তির আশা ছেড়ে দিয়েছিল। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সফা। বলছি, এত অধৈর্য হবার দরকার নেই। আপনার সমস্ত প্রশ্নের জবাব আমি দেব। গায়ের শালটা খুলে ঠিকঠাক করে আবারও শরীরে জড়িয়ে নিল। কয়েক মুহূর্তের জন্য সফা মুগ্ধ হয়ে দেখল তার সামনে বসা মহিলার দেহ সৌষ্ঠব যে কোনো তরুণীর চেয়েও
দেহের গড়ন ভালো, নির্মেদ, রোগাও নয়, আবার প্রয়োজনের তুলনায় বেশিও নেই কিছু। যেটা যেরকম থাকার দরকার সেরকমই আছে। মহিলার বয়স আন্দাজ করতে পারো না, কত হবে। এসব চিন্তা মাথা থেকে ছেড়ে কাজে মনোযোগ দিল। 2007 সাল, 1/11 হিসাবে যেটা পরিচিত, সেই সময়টাতে হুট করে একটা দারুণ সুযোগ চলে এলো। রাশেদ তখন খুবই অসুস্থ। ওর এক ঘনিষ্ঠ বন্ধু ইকবাল ছিল সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তা। সেনা সমর্থিত ওই সরকারের ইকবাল খুবই প্রভাব প্রতিপত্তি ছিল। ওর মাধ্যমে বেদখল হওয়া সম্পত্তিগুলো রাতারাতি ফিরে পাই আমরা। এই তথ্যটা সফা আতরের কাছ থেকে জেনেছিল। ওই সময় রাজনীতিবিদেরা ছিল দৌড়ের উপরে। সেই সুযোগে বেদখল সম্পত্তিগুলো খুব দ্রুত ফিরে পাওয়াটা স্বাভাবিকই। তবে সে অবাক হচ্ছে মহিলাটা অকপটে সত্যি কথা বলে দিচ্ছে। তবে 2 বছর পর নির্বাচন হলে ইকবালরা চলে যায়। আসে নতুন সরকার। তখন আবার সম্পত্তিগুলো বেদখল হতে শুরু করে। এখানকার স্থানীয় এমপি আসাদুল্লাহ সফার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল মুস্কান। ইকবাল থাকতেই জমির কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়েছিলাম, কিন্তু ঢাকায় বসে সুন্দরপুরের বিশাল সম্পত্তি দখলে রাখাটা খুবই কঠিন ছিল। পরে এমপির সাথে একটা রফা করে নিলেন, 50-50 নাকি 40-60। মুচকি হাসল মুস্কান। এরকম কিছু করা হয়নি। জুবেরি আমার নামে যে অংশগুলো লিখে দিয়েছিল সেগুলো সবটাই ফিরে পাই। তবে বিনিময়ে একটা আপোষ করতে হয়েছিল আমাকে। কিরকম? অলোকনাথ বসু তার সম্পত্তির প্রায় 60% দেবত্ব সম্পদ হিসেবে দান করে গিয়েছিলেন। ওই সম্পত্তিগুলো এমপির পকেটে চলে যায়। আর এটা করতে আমি তাকে সাহায্য করেছি, বলতে পারেন সাহায্য করতে বাধ্য হয়েছি। মাথা নেড়ে সায় দিল সফা। তারপর চলে এলেন এখানে। কিন্তু আপনার চাকরি, ওটা ছাড়লেন কেন? মুস্কান চেয়ে রইল কয়েক মুহূর্ত। ভালো লাগছিল না। আমি আসলে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য উন্মুখ হয়েছিলাম। সেই সুযোগটা এসে যায় ওই সম্পত্তিগুলো পাবার পর। তখন ঠিক করলাম আর চাকরি নয়, সব ছেড়ে ছুড়ে বহু দূরে গিয়ে থাকব। তাছাড়া মৃত্যুর আগে রাশেদ আমাকে একটু রেস্টুরেন্ট দেবার জন্য অনুরোধ করেছিল। সে বলেছিল আমার জাদুকরি রান্নার স্বাদ থেকে মানুষজনকে বঞ্চিত রাখাটা ঠিক হচ্ছে না। মুচিয়ে হাসল মুস্কান। এমনকি মৃত্যুর আগেও আমার হাত ধরে কথাটা বলেছিল। বলতে পারেন তার কথা রাখার জন্যই রবীন্দ্রনাথ করেছি। অবশ্য ও ভাবেনি আমি এই সুন্দরপুরে সেটা করব। সফা অনেক কষ্টে কথা বলা থেকে নিজেকে বিরত রাখল। সে চাইছে আগে মুস্কান জুবেরি নিজের করে সবকিছু বলুক। ঢাকা আমার কাছে অসহ্য লাগছিল। তাছাড়া রবীন্দ্রনাথ নিয়ে যেরকম পরিকল্পনা আমার ছিল সেটা ঢাকায় কিংবা আশেপাশে করা সম্ভব ছিল না। কেন? ঢাকায় কোনো কিছু বিশুদ্ধ, কেমিক্যাল ফ্রি, ফরমালিন মুক্ত পাওয়াই যায় না। ডাক্তার হিসেবে অন্য অনেকের চেয়ে আমি এটা ভালো করেই জানতাম। তরি তরকারি, ফলমূল থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছু থেকেই মুক্ত নয়। এমনকি দুধ পর্যন্ত বিষে ভরা। আমি চাইনি রবীন্দ্রনাথে এসব জিনিস দিয়ে রান্না করা হোক। তাছাড়া ওসব ভেজাল জিনিস ব্যবহার করে আমার মন মতো রেসিপি তৈরি করা সম্ভব ছিল না। স্বাদের ব্যাপারটা খুবই সূক্ষ্ম, সামান্য হেরফের হলেই বদলে যায়। আচ্ছা, আস্তে করে বলল নূরে সফা। কিন্তু এখানে প্রচুর আবাদি জমি আছে, থাকার মতো সুন্দর একটা বাড়িও আছে। আমি ইচ্ছে করলে সব কিছুই ফলাতে পারি, চাষাবাদ করতে পারি। তাই ঠিক করলাম এখানে চলে আসবো। আপনি কি কুমিরের মাংস দিয়েও রেসিপি করেন নাকি? মুচকি এসে মাথা দোলা মুস্কান। না, ওগুলো মাত্র 3-4 মাস ধরে ব্রিডিং করছি, অনেকটা শখে। তবে ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার পরিকল্পনাও আছে আমার। আপনার এই শখটা কিন্তু সিকিউরিটি পারপাসও সার্ভ করছে। দারুণ আইডিয়া। এবার চোখ দিয়ে হাসল মুস্কান জুবেরি। গতকাল রাতের আগে অবশ্য এটা বুঝতে পারিনি আমি। এখন মনে হচ্ছে আইডিয়াটা আসলেই দারুণ। ব্রু কুচকালো সফা।
আর গতকাল রাতে ফালুকে দিয়ে মাটি খুঁড়ে কি পুঁতে ফেললেন, সেটাও কি কোনো শখে নাকি? এবার বেশ কিছুটা সময় ধরে মুস্কান চৌধুরী হাসল, তবে একদম নিঃশব্দে। দেখে ভয় পেয়েছিলেন নাকি? প্রশ্নটা সফার পৌরসে লাগলেও হজম করল চুপচাপ। আমি স্প্যানিশ কুইজিন খুব পছন্দ করি। ওদের কিছু ধরন আমি দেশীয় খাবারের সাথে ব্লেন্ডিং করে রেসিপি বানিয়েছি। এটাকে এক ধরনের ফিউশন বলতে পারেন। খাবারগুলো লোকও পছন্দ করেছে। আপনিও সেগুলো খেয়েছেন, সম্ভবত পছন্দ করেছেন। রেস্টুরেন্টে কি আপনার চোখ সব কিছু লক্ষ্য করে? শেষ পর্যন্ত না বলে পারল না। সার্ভেলেন্স করেন? হোটেল রেস্টুরেন্টে সার্ভেলেন্স ক্যামেরা থাকাটা তো খুবই সাধারণ ব্যাপার, তাই না? একটু থেমে আবার বলল, নাকি সুন্দরপুরের মতো গ্রামীণ এলাকায় ওসব থাকাটা বেমানান? এবার সফা বুঝতে পারল মুস্কান কেন তার দিকে ওভাবে তাকিয়েছিল। আগেভাগে কিছু টের পাওয়াটা আসলে কোনো রহস্যময় ব্যাপার নয়। এটা নিছকই আধুনিক প্রযুক্তির ব্যবহারের বাড়তি সুবিধা। রবীন্দ্রনাথের প্রাইভেট রুমে বসে কাস্টমারদের মনিটর করার সুবিধা রয়েছে, আর সেই সুবিধা ব্যবহার করেই মুস্কান জবির দেখেছে তার গতিবিধি, চাহনি। অন্য সব কাস্টমারের থেকে খুব সহজে তাকে আলাদা করতে পেরেছে। গত রাতে গর্ত করে কি মাটি চাপা দিলেন সেটা কিন্তু বললেন না। প্রসঙ্গে ফিরে এলো নুরে সফা। বলছি, স্প্যানিশ কুইজিন, ওসবে প্রচুর রেড ওয়াইন ব্যবহার করা হয়। বলতে পারেন পানির বদলে রেড ওয়াইন দেওয়া হয়। ওখানে রেড ওয়াইন খুবই অ্যাভেলেবল, সস্তা বটে, বিশেষ করে খাবারে ব্যবহার করা হয় যেগুলো। রেড ওয়াইন? সফার মাথায় নানান হিসেব জট পাকতে লাগলো। এখানে এই দেশে রেড ওয়াইন খুব কম পাওয়া যায়। ঢাকা থেকে আপনি কয়েক বোতল আনতে পারবেন, কিন্তু দাম পড়বে অনেক, আর জিনিসটা পুরোপুরি লিগ্যাল হবে না। একটু থেমে আবার বলল, ওভাবে রেড ওয়াইন এনে রান্না করলে খাবারের দাম হবে আকাশ ছোঁয়া। তাছাড়া সব সময় ওয়াইনের সরবরাহ থাকবে না। তাই আপনি নিজেই রেড ওয়াইন বানাতে শুরু করলেন? এটা বানানো কোনো কঠিন কাজ নয়, খুব সহজ। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, লাল আঙুরের রস গেজানোর জন্য মাটির নিচে রেখে দেওয়াটা খুব দরকার, বুঝতে পেরেছেন? হতাশ এবং অসহায় বোধ করল সফা। মাটির নিচে তাহলে ওয়াইন রাখা হচ্ছিল? বিশ্বাস না হলে গতকাল রাতে যেখানে ওয়াইনগুলো রেখেছি সেটা খুঁড়ে দেখতে পারেন। নিজের অভিব্যক্তি লুকানোর চেষ্টা করলো সে। বোঝাই যাচ্ছে তার সামনে যে বসে আছে সে থট রিডিং করতে পারে। আপনি নিশ্চয়ই সার্ভিল্যান্স ক্যামেরায় দেখেছেন আমি আপনার বাড়িতে ঢুকছি। আবার প্রসঙ্গে পাল্টাতে চাইল। অবশ্যই। তারপরও আমাকে ধরলেন না কেন? মানে ধরবার কোনো চেষ্টাই করেননি কেন? আপনার জায়গায় সত্যিকারের কোনো চোর ঢুকলেও আমি ধরার চেষ্টা করতাম না। ওসব করে লাভ কি? আমি তো এখানে এমন কিছু করি না যে খুবই তটস্থ থাকতে হবে, কিংবা এমন কিছু রাখি না। চুরির ভয়ে রাতে ঘুম হবে না। একটু থেমে আবার বলল, এর আগেও এরকমভাবে অনেকে এই বাড়িতে ঢুকেছে। তাদের কেউ কেউ চোর ছিল, সবাই না। অনেকে আগ্রহ করে আর কৌতূহল থেকেও ঢু মেরেছে। একজন মহিলা শহর থেকে এখানে থাকে, আগ্রহ হওয়াটাই স্বাভাবিক। তাহলে ওদেরকে আপনি এমনি এমনি ছেড়ে দিয়েছেন? কিছুই করেননি? কপালের উপর থেকে এক গাছে চুল ছড়িয়ে দিল মুস্কান। একেবারে এমনি এমনি ছেড়ে দিয়েনি, একটু ভয় পাই দিয়েছি, যাতে এই বাড়ির ত্রিসীমানার মধ্যে কেউ না আসতে পারে। সফা ব্রু কুচকে তাকালো। আতরের বলা জলজলে চোখের ব্যাখ্যা কি তাহলে এই? কিভাবে ভয় দেখাতেন? আগ্রহী হয়ে জানতে চাইল সে। খুব সহজেই, বলেই মুচকি হাসল। প্রথমে যখন আমি এখানে আসি তখন থেকে টের পেলাম আশেপাশের লোকজন আমার ব্যাপারে খুবই আগ্রহী। রাত বিরাতে দেয়াল টপকে বাড়ির ভেতরে ডু মারে কেউ কেউ। তো হুট করে মনে হলো একটা কাজ করা যেতে পারে। আমার এক বান্ধবী আছে, ও নাটক সিনেমায় ভালো অভিনয় করে।
ওকে একবার ডাইনির চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। ওর মাধ্যমে একজোড়া কসমেটিক কন্ট্যাক্ট লেন্স জোগাড় করলাম। ওই লেন্সটা রাতের বেলায় জল জল করে, রেডিয়াম আর কি। সফা কিছু বলতে গিয়েও বলল না। কুসংস্কার মুক্ত মানুষ হিসেবে সে ব্যাখ্যাটা স্বাভাবিকভাবেই মেনে নিল। এছাড়া আর কি বা হতে পারে? বলতে পারেন ওই লেন্স দুটো দারুণ কাজ দিয়েছে। মাথা নেড়ে সায় দিল সে। বুঝতে পারছে সার্ভিল্যান্স ক্যামেরায় আতরকে দেয়াল টপকে বাড়িতে ঢুকতে দেখে মুস্কান জুবেরি রেডিয়াম কন্ট্যাক্ট লেন্স পরে বসেছিল ব্যালকনিতে। উদ্দেশ্য আর কিছু নয়, ওই ইনফর্মারকে ঘাবড়ে দেওয়া। তখন মহিলা ইচ্ছে করেই রেড ওয়াইন পান করছিল। আতরের কাছে ওটা রক্ত বলে মনে হয়। কিন্তু এর ফলে গ্রামের লোকজন যে আপনাকে ডাইনি বলে সন্দেহ করতে শুরু করেছে তা কি আপনি জানেন? মুচিয়ে আসতো মিসেস জুবেরি। সমস্যা কি? ওরা যা খুশি ভাবুক। আমার উদ্দেশ্য তো খুব সহজ, কেউ যেন আমার ত্রিসীমানায় না আসে। সেটা ভয় থেকে হোক কিংবা অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। বুঝেছি, বলল সফা। একজন ডাইনি যার সাথে এমপি, ডিসি, এসপির দারুণ খাতির, তাকে কেউ খাটাতে যাবে না। দূর থেকে শুধু ডাইনি বলেই দুটো মন্দ কথা বলবে। আপনি ঠিক বলছেন, মাথা নেড়ে সায় দিল মুস্কান জুবেরি। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আপনার বাড়িতে এক মেয়ে আছে, সে আমাকে সামনাসামনি দেখেও কিছুই বলেনি। মানে একটু ভয় পাওয়া, চিৎকার দেয়া, এসব কিছুই করেনি। প্রচ্ছন্ন হাসি দেখা গেল মুস্কানের ঠোঁটে। সফার প্রশ্নগুলো যেন খুবই উপভোগ করছে। আসলে ওই মেয়েটা আপনাকে দেখতে পায়নি। দেখতে পেলে অবশ্যই চিৎকারই দিত। কি বলেন? মেয়েটা আমাকে অবশ্যই দেখেছে, জোর দিয়ে বলল নূরে সফা। ওই মেয়েটা আমার সাথেই থাকে, আপনাদের ভাষায় কাজের মেয়ে। আমি অবশ্য বলি হোম অ্যাসিস্ট্যান্ট। একটু থেমে কানের পাশে চুলগুলো সরিয়ে দিল এবার। সাফিনা ছোটবেলা থেকেই রাতকানা রোগে ভুগছে। খুব গরিব ঘরের মেয়ে ছিল, অপুষ্টি থেকেই এটা হয়ে গেছে। দিনের বেলায় সব দেখতে পেলেও রাতে তেমন কিছু দেখে না বললেই চলে। সাফা হা করে চেয়ে রইল কয়েক মুহূর্ত। দারোয়ান, বোবা, কাজের মেয়ে রাতকানা, জ্বলে চোখের আসল রহস্যের কারণ রেডিয়াম কন্ট্যাক্ট লেন্স, মাটি চাপা দেয়া হয়েছে, ঘরে বানানো রেড ওয়াইন, সার্ভিল্যান্স ক্যামেরার সাহায্যে অনেক কিছু দেখতে পায় মহিলা। শখের কুমির চাষও শুরু করেছে ইদানিং। মাথার মধ্যে এসব কিছু ভনভন করতে লাগলো। চোখের সামনে দেখতে পাচ্ছে তার সমস্ত সন্দেহ, প্রশ্ন বিশাল এক গহ্বরের মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। সে কি তাহলে ভুল মানুষের পেছনে ছুটেছে? আর কিছু জানতে চান না? মুস্কানের কথায় সম্মিত ফিরে পেল সে। আপনি কি জানেন আজ দুপুরে একটা ঘটনা ঘটেছে সুন্দরপুরের বড় কবরস্থানে? প্রসঙ্গটা মনে পড়তে জিজ্ঞেস করলো সে। ওই যে ফালু, সে একজনকে মেরে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো লোকটা এখনো প্রাণে বেঁচে আছে। কপালে ভাঁজ পড়ল মুস্কান জুবির। তাই নাকি? ঘটনার পর থেকে ফালুকে পাওয়া যাচ্ছে না। কবরস্থানে তার ঘর তল্লাশি করেছে পুলিশ, কিছুই পায়নি। ওর ঘর থেকে কি কিছু পাবার আশা করেছিলেন আপনি? মানে পুলিশ? স্থির চোখে কয়েক মুহূর্ত চেয়ে রইল সফা। লাশ। মুস্কানের কপালের ভাঁজ আরো প্রকট হলো। চোখে তার বিস্ময় মাখানো প্রশ্ন। মাথাটা ডান পাশে একটু কাত হয়ে গেল। আমাদের কাছে ইনফরমেশন ছিল ওর ঘরের খাটের নিচে কঙ্কাল আছে। কঙ্কাল দিয়েও কি করে? জানি না কি করে, তদন্ত হলে সব বেরিয়ে আসবে। নিচের ঠোঁট কামড়ে ধরল মুস্কান জুবেরি। তবে সেটা ক্ষণিকের জন্য। আপনি কি ওর ঘটনার সাথে আমাকেও সন্দেহ করছেন? কাত তুলল সে। আমি আপাতত আপনার ব্যাপারে মনোযোগ দিচ্ছি। ফালুর ঘটনা পরে দেখা যাবে, ওটা স্থানীয় পুলিশের ব্যাপার। হ্যাঁ, আমার কি ব্যাপার? কথার মাঝখানে বলে উঠল মুস্কান। একটু পরিষ্কার করে বলবেন কি? গভীর করে নিঃশ্বাস নিল নূরে সফা।
বলছি। কথাগুলো গুছিয়ে নেবার জন্য একটু সময় নিল সে। মিসেস জুবেরি এখনো তার দিকে স্থির চোখে চেয়ে আছে। আমি আসলে একজন মানুষ নিখোঁজ হবার কেস তদন্ত করতে এসেছি, আর সেটা করতে গিয়ে আপনার সন্ধান পেয়েছি। মুস্কান অভিব্যক্তিহীন চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। আমি কিছু বুঝতে পারলাম না। হাসিব নামের এক ভদ্রলোক 3 মাস আগে নিখোঁজ হয় ঢাকা থেকে। তার কোনো হদিস পাওয়া যায়নি এখন পর্যন্ত। ওই কেসটা পুলিশের সিআইডি ঘুরে ডিবির কাছে আসে। বর্তমানে ওটার তদন্ত করছি আমি। গভীর করে নিঃশ্বাস নিল মিসেস জুবেরি। কিছু বলতে গিয়েও যেন বলল না। হাসিবের মামা খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। তার ব্যক্তিগত আগ্রহেই কেসটা আমাকে দেওয়া হয়েছে। প্রথমে আমি তদন্ত করে কিছুই পাইনি। কেসটা একেবারে কানাগোলের মতোই একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। সেখান থেকে এক পাও এগোতে পারিনি। অবশেষে একটা সূত্র পেয়ে যাই। হাসিব যে ট্যাক্সি ক্যাব করে এখানে এসেছে সেটা ট্রেস করতে পারি। ট্যাক্সি ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারি হাসিব ঢাকা থেকে এখানে, মানে আপনার ওই রবীন্দ্রনাথে এসেছিল। তারপর থেকে সে নিখোঁজ। এর মানে কি? মুস্কান জুবেরিকে বিস্মিত দেখালো। রবীন্দ্রনাথে প্রতিদিন শত শত লোক আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। তারা কোথায় যায়, কি করে, সেখান থেকে নিখোঁজ হয় নাকি গুম হয় তা আমি কিভাবে জানবো? এর সাথে আমার সম্পর্ক কি? মাথা নেড়ে সায় দিল সফা। ওই ড্রাইভার বলেছে কাকতালীয়ভাবে সে হাসিবের ঘটনার 2 মাস আগে আরেকজনকে এখানে নিয়ে এসেছিল। বাহ! বাঁকা হাসি দিল মুস্কান জুবেরি। 2 জন লোক 2-3 মাসের ব্যবধানে এখানে চলে এলো, তারপর তাদের আর খোঁজ পাওয়া গেল না। এ থেকে আপনি কি করে আমাকে জানালেন? এখানে আমার কি কোনো ভূমিকা আছে? সফা বাঁকা হাসি দিল। অন্তর্ভেদে দৃষ্টি হেনে চেয়ে থেকে বলল, মিসেস জুবেরি, আমি কিন্তু বলিনি দ্বিতীয় জন নিখোঁজ হয়েছে। বলেছি ওই লোকটাও এখানে এসেছিল। এই প্রথম মুস্কান একটু ভরকে গেল, তবে সেটা খুবই সামান্য সময়ের জন্য। তারপর গভীর করে দম নিয়ে বলল, আমি ভেবেছি আপনি 2 জন নিখোঁজ হবার কথাই বলছেন। যা হোক, শুধু 2 জন হলেও ব্যাপারটা কাকতালীয় বলে ধরে নিতাম। আস্তে করে বলল নূরে সফা। কিন্তু আমি খোঁজ নিয়ে এরকম আরো 3টি ঘটনা পেয়েছি। ওরা সবাই একদিন হুট করে নিখোঁজ হয়ে গেছে। অবিশ্বাসে তাকালো মুস্কান জুবেরি। ওরা সবাই এখানে এসে নিখোঁজ হয়েছে, আর সেই কাজটার সাথে আমি জড়িত। এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? 5 জনের মধ্যে 2 জন ভিকটিম যে এখানে এসেছিল সেটা ওই ট্যাক্সি ক্যাব ড্রাইভারই সাক্ষী। আর বাকিদের ব্যাপারটা? ওটা আমার অনুমান। শুধুই অনুমান, কোনোই প্রমাণ নেই। সফা হাসল। আশা করছি সেটা খুব জলদি পেয়ে যাব। ঢাকায় আমার এক সিনিয়র কলিগ ওটা দেখছেন। একটু থেমে আবার বলল সে, ওরিয়েন্ট হাসপাতালের সিনিয়র ডাক্তার আসকার ইবনে সাইদকে নিশ্চয়ই আপনি চেনেন। মুস্কানের জবাবের অপেক্ষা না করেই আবার বলল, ওনাকে আমার ওই কলিগ জিজ্ঞাসাবাদ করছেন। মুস্কান জুবেরি স্থির চোখে চেয়ে রইল। সেই চোখে কি খেলা করছে তা অবশ্য বোঝা গেল না। শুধু চোখের মণিগুলো মৃদু নড়ছে। আমার ওই কলিগ কিন্তু খুব বিখ্যাত। জীবনে কোনো কেসে ব্যর্থ হননি। আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন? মাথা দোলালো সফা। এখন পর্যন্ত হয়নি, মনে হচ্ছে না খুব শীঘ্রই হব। মুচকি হাসল মিসেস জুবেরি। মনে হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে উন্মাসিক বানিয়ে ফেলেছে, কিংবা ব্যর্থ হবার ভয়ে মরিয়া হয়ে উঠছেন। কথাটা আমলে না নিয়ে বলল নূরে সফা, অবশ্য আমার কলিগ আমার চেয়ে 1 কাঠি উপরে। আপনি হয়তো ওনার নাম পত্রিকায় দেখেছেন, ডিবির সাবেক ইনভেস্টিগেটর কেএস খান। মূর্তির মতো স্থির হয়ে চেয়ে রইল মুস্কান। মূর্তির মতো স্থির হয়ে রইল মুস্কান। নির্বিকার মুখে বলল, আমি পত্রিকা পড়ি না, ওগুলোর পড়ার জিনিস বলেও মনে করি না। অরুচিকর আর স্থূল জিনিস
আমার ধাতে সয় না। বাঁকা হাসি হেসে প্রসঙ্গে ফিরে এলো সফা। আমি নিশ্চিত ডাক্তার আসকার ইবনে সাইদ যত শক্তিশালী নার্ভের অধিকারী হয়ে থাকুন না কেন, মিস্টার খানের সামনে টিকাবেন না। মাথার চুলে হাত বুলিয়ে ঘরের চারপাশে তাকালো মুস্কান। আমি ওইসব লোকজনকে নিয়ে কি করছি বলে মনে করেন? মানে আপনি বলছেন 5জন লোককে এখানে এনে উধাও করে দিয়েছি, তাদেরকে আমি কেন উধাও করব? আপনার কি ধারণা আমি তাদেরকে জবাই করে রবীন্দ্রনাথের রেসিপি বানিয়ে ভোজন রসিকদের প্লেটে তুলে দিয়েছি? বাঁকা হাসি দিল সাবেক ডাক্তার। না, একদমই না। সফাও পাল্টা হাসি দিয়ে বলল, আমি অতটা ফ্যান্টাসি করিনি এখনো। ও, কৃত্রিম অবাক হবার ভান করল ডক্টর মুস্কান। তাহলে কি ধারণা করছেন শুনি? আপনি অনেক কথা বললেও একটা কথা এড়িয়ে গেছেন। মুস্কান জুবির অপেক্ষা করল কথাটা শোনার জন্য। ওরিয়েন্ট হাসপাতালের ভালো চাকরিটা কেন ছেড়েছেন? আপনার কি মনে হয়? আমি জানতে পেরেছি আপনি যখন চাকরিটা ছাড়েন তার আগে ওরিয়েন্ট হাসপাতালে একটা কেলেঙ্কারি ঘটে গিয়েছিল। পত্রপত্রিকাতেও সেটা এসেছিল। খুবই বাজে ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও ধামাচাপা দিতে পারেনি। নিচের ঠোঁট দুটো কামড়ে চেয়ে রইল মুস্কান। গরিব মানুষকে অল্প টাকা দিয়ে ফুসলিয়ে লিভার কিডনি বিক্রি করাতেন আপনারা, মানে ওরিয়েন্টাল হাসপাতালের কিছু ডাক্তার আর কর্মচারী। ওইসব লিভার কিডনি ধনী ক্লায়েন্টদের বাঁচাতে ট্রান্সপ্লান্ট করতো আপনার হাসপাতাল। এক সাংবাদিক এটার পেছনে লাগলে সবটাই ফাঁস হয়ে যায়। কর্তৃপক্ষ দারুণ বিপাকে পড়ে। তদন্ত করে কি এটাই পেলেন? আবার বাঁকা হাসি দেখা গেল মুস্কানের ঠোঁটে। এটা পত্রপত্রিকায় তো ডিটেল এসেছিল, কিন্তু যেটা ডিটেলে আসেনি সেটা হলো কে কে এর সাথে জড়িত ছিল। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সাবেক ডাক্তার। আজ এতদিন পর আপনি কি সেটা উদ্ঘাটন করতে পেরেছেন? মাথা নেড়ে জোর দিয়ে বলল সাফা। আমি কিন্তু খুব আগ্রহ বোধ করছি শোনার জন্য। ওরিয়েন্ট হাসপাতালের 4-5 জন সার্জনকে সন্দেহ করা হচ্ছিল। এটাও তো পত্রিকার খবর। ওরা আমাদের প্রায় সব সার্জনকে সন্দেহ করে খবর ছাপিয়েছিল। আন্দাজে ঢিল মারার মতো ব্যাপার আর কি। ওখানে কিন্তু আপনার নামও ছিল। অবশ্যই ছিল, সেই সাথে আরও 4 জনের নাম। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আমরা এই কাজে জড়িত ছিলাম। এদেশের প্রায় সব প্রাইভেট হাসপাতালে এভাবে অর্গান কালেক্ট করে দালালদের মাধ্যমে। এর সঙ্গে ডাক্তাররা জড়িত থাকে না। একটু থেমে আবার বলল, মনে রাখবেন একটা অভিযোগ উঠেছিল, আর সেটা কেউ প্রমাণ করতে পারেনি। করার চেষ্টাই হয়তো করেনি। চট করে বলে উঠল নোরে সফা। ঘটনাটা ওখানেই ধামাচাপা দেওয়া হয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল মুস্কান জুবেরি। এটা আপনার নিজস্ব মতামত, এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। কথাটা গায়ে না মেখে বলল সফা। ওই ঘটনার পরই আপনি হুট করে একদিন চাকরি ছেড়ে দেন। সম্ভবত হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে সেফ এক্সিট করে দেবার জন্য চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল, কারণ ওখানকার সবচাইতে প্রভাবশালী ডাক্তার আসকার ইবনে সাইদের সাথে আপনার বেশ ভালো সম্পর্ক। এটা কোনো গোপন ব্যাপার নয়, আমরা অসম্ভব ভালো বন্ধু। সফা গালে হাত বুলাতে লাগলো। তবে আমার চাকরি ছাড়ার সাথে ওনার কিংবা ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। ওটা ছিল একেবারে আমার নিজস্ব সিদ্ধান্ত। তাছাড়া আপনি হয়তো জানেন না, অর্গান ডোনেটের কেলেঙ্কারির কয়েক মাস পর আমি চাকরি ছাড়ি। ততদিনে ওই ঘটনার কথা সবাই ভুলে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমি কি জানতে পারি চাকরিটা কেন ছেড়েছিলেন? আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ডাক্তারি করতে আর ভালো লাগছিল না। নিত্য নতুন রান্না করা, রেসিপি বানানো, ভিন্ন ভিন্ন কুইজিন নিয়ে এক্সপেরিমেন্ট করা, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অবশ্য এর জন্য রাশেদ অনেকাংশে দায়ী। তাকে প্রতিদিন মজার মজার সব রেসিপি খাইয়ে মুগ্ধ করে দিতাম। আমার হাতে রান্না খেয়ে একজন মানুষ এমনভাবে তৃপ্ত হচ্ছে দেখে খুব ভালো লাগতো। প্রচণ্ড উৎসাহী হয়ে পড়েছিলাম। টাকা পয়সার তেমন অভাব ছিল না, সুতরাং চাকরিটা বোঝা মনে হতে লাগলো, তাই ছেড়ে দিলাম। সফা নির্বাক হয়ে চেয়ে রইল মুস্কানের দিকে।
আপনি আমাকে ঠিক কী নিয়ে সন্দেহ করছেন স্পষ্ট করে বলবেন কি? মিসেস জুবিলির প্রশ্নে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো সে। কিছু মানুষের নিখোঁজ হয়ে যাওয়া, হাসপাতালের অর্গান কেলেঙ্কারি, আমার চাকরি ছেড়ে দেয়া, এসব এক সূত্রে গেঁথে আপনি আসলে কি প্রমাণ করতে চাইছেন? সফা গভীর করে দম নিল। আমি নিশ্চিত আপনি ওই নিখোঁজ মানুষগুলোর মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সাথে জড়িত। মাথা দুলিয়ে হাসতে লাগলো মুস্কান, যেন হাস্যকর কোনো জোক শুনেছে সে। আমি অর্গান পাচার করি? হ্যাঁ, বেশ জোর দিয়ে বলল সফা। তারপর ওই মানুষগুলোকে মেরে গুম করে ফেলি, তাই না? সফা কোনো জবাব দিল না। এই কাজে নিশ্চয়ই ওই কবর খোঁড়ার ছেলেটা ফালো জড়িত, কি বলেন? ব্রুকুজকে চেয়ে রইল নূরে সফা। তার সামনে যে মহিলা বসে আছে তার কথা আর ভাবভঙ্গি দেখে কিছুই বুঝতে পারছে না। সবটা কেমন জানি প্রহেলিকাময় মনে হচ্ছে। আমার চাকরি ছাড়ার সত্যি কারণটা জানতে চান? সফা নিশ্চুপ রইল। লিভার কিডনির কেলেঙ্কারির আগে ডাক্তারি পেশার প্রতি মনে উঠে গেছিল আমার। একটা কারণ তো আগে বলেছি, আরেকটা কারণ হলো এদেশের মানুষ ডাক্তারদের সম্মান করে না। কোনো রোগী মারা গেলেই তারা ডাক্তারকে দোষী মনে করে। তাদের ধারণা ডাক্তারের অবহেলাই রোগীর মৃত্যুর একমাত্র কারণ। ডাক্তার যেন মর্তের ঈশ্বর, সে চাইলে যে কোনো রোগীকে বাঁচাতে পারে। একটু থামল মুস্কান। শুধু অভিযোগ, গালাগালি আর অসম্মান করলেও হয়তো সহ্য করে এই পেশায় থাকতাম, কিন্তু তা তো হয় না। ডাক্তারকে রীতিমতো মারতে আসে। চোখের সামনে অনেক ডাক্তারকে মৃত রোগীর বিক্ষুব্ধ আত্মীয়র হাতে লাঞ্ছিত হতে দেখেছি। এই ভয়ে সারাক্ষণ কুকড়ে থাকতাম। বিশেষ করে আমি সার্জন হয়ে প্রচুর অপারেশন করতে হতো। রোগীর মৃত্যু হতো অনেক ক্ষেত্রে। প্রতিটি অপারেশনের সময় তাই নার্ভাস হয়ে পড়তাম। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই চাকরিটা ছেড়ে দেই। সব শুনে সফা মুচকি হাসল। মুস্কানের ব্যাখ্যাটা আমলে না নিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল সে। ও, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যে 5 জন ভিকটিম, মিসিং পার্সনের কথা বলছি, তারা সবাই অন্য অনেকের মতো ফেসবুক ব্যবহার করত। মজার ব্যাপার কি জানেন? তারা নিখোঁজ হবার পরপরই অ্যাকাউন্টগুলো ডিএক্টিভ হয়ে গেছে সবার। মুস্কান জুবেরি চেষ্টা করলো নির্বিকার থাকার, কিন্তু সফার দৃষ্টিতে সেটা এড়ালো না। এটা অবশ্যই খুনির কাজ। সে খুব সতর্ক। শিকারকে বাগে পেয়ে তাকে হত্যা করার আগেই যেভাবে হোক তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, কিন্তু একজনের বেলায় সেটা করতে পারেনি। মুস্কান তারপরও চুপ রইল। ওই একজন হলো শেষের জন, যার কেসটা আমি তদন্ত করছি। এরই মধ্যে পুলিশের নতুন একটা ডিপার্টমেন্ট হয়েছে, টেলিকমিউনিকেশনস মনিটরিং সেল। ওরা খুবই আধুনিক টেকনোলজি ব্যবহার করে। আমি ওদের সাহায্য নিয়েছিলাম। অবশেষে ওরা হাসিবের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্র্যাক করতে পেরেছে। অ্যাকাউন্টটা চেক করে দেখা গেছে ওখানে চারুলতা নামের একটি আইডির সাথে হাসিবের নিয়মিত যোগাযোগ ছিল। মুস্কান বাঁকা হাসি দেবার চেষ্টা করলেও সেটা কেমন মলিন দেখালো। চারুলতা আইডিটির লোকেশন ট্র্যাক ডাউন করা হয়েছে, ওটা এখানকার, এই সুন্দরপুরের। সুন্দরপুর হয়তো একটি মফস্বল শহর, কিন্তু বর্তমানে এখানে অনেকে ইন্টারনেট ব্যবহার করে। তা করে হয়তো, তবে তাদের মধ্যে রবীন্দ্রনাথের ভক্ত কজন আছে যে তার রেস্টুরেন্টের নাম রাখবে ওনার নামে, ফেসবুক অ্যাকাউন্টের নাম দেবে ওনার সৃষ্ট চরিত্রের নামে? মাথা দুলিয়ে আবার বলল সে। সম্ভবত খুব কম, তাই না? তাদের মধ্যে বা নারী আছে কজন? সফার দিকে তাকিয়ে হাসল মিসেস জুবলি। তাহলে এখন আমাকে গ্রেফতার করছেন না কেন? আপনি তো খুবই নিশ্চিত, শক্ত প্রমাণও আছে আপনার কাছে। তবে একটু অপেক্ষা করতে হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমার সিনিয়র কলিগ মিস্টার খান আপনার ওই বন্ধু ডাক্তার আসকারের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পারবে। মুস্কান চুপ থেকে ঘরের চারপাশটা দেখে নিল একবার। আপনি কি আমার সম্পর্কে সত্যিটা জানতে চান? সফা বাঁকা হাসি দিল। আমি তো জানতাম, সেটা জানার জন্য এখানে এসেছি। মাথা নেড়ে সায় দিল মুস্কান। আপনি যখন আমার সব সত্যি জানতে পারবেন তখন বুঝতে পারবেন কতটা ভুল ধারণা করেছিলেন আমার সম্পর্কে।
আপনার সবগুলো অনুমানই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আপনার তখন মনে হবে আমার পেছনে লেগে খামোখাই সময় নষ্ট করছেন। তদন্তকারী হিসেবে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছেন। রুতুল্য সফা, বেশ, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সবটা শোনার জন্য। আপনি অনেক কিছু জানলেও আমার জীবনের সবচেয়ে বড় ট্রেজেডির কথা জানেন না। ওরকম কঠিন পরিস্থিতিতে খুব কম মানুষই পড়েছে, আর তার চেয়ে অনেক কম মানুষ টিকে থেকে বেঁচে আসতে পেরেছে সভ্য দুনিয়ায়। আমিও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটি আমাকে সারা জীবনের জন্য বদলে দিয়েছে। ঘটনাটা কি? কৌতূহলী হয়ে উঠল সফা। সেসব কথার মাথামুন্ডু কিছু বুঝতে পারছে না। উঠে দাঁড়ালো মিসেস জুবেরি। আমি 10 বছর বয়সে আমেরিকায় চলে যাই বাবা মার সাথে। সারি সারি বইয়ের শেলফের কাছে গিয়ে থামল সে। হাই স্কুল শেষে ওখানকার এক মেডিকেল কলেজে ভর্তি হই। একটা বড় আকৃতির চারকোনা অ্যালবাম বের করে আনলো বুকশেলফ থেকে। ফাইনাল ইয়ারে সামার ভ্যাকেশনে আমরা বন্ধুরা মিলে বেড়াতে যাবার প্ল্যান করি। অ্যালবামটা নিয়ে এসে আগের জায়গায় বসলো। আমাদের গন্তব্য ছিল লাতিন আমেরিকা। মাচু পিচু, ইনকা সভ্যতা, মেক্সিকান পিরামিড, এসব দেখব। অ্যালবামটা সফার দিকে বাড়িয়ে দিল এবার। এটা দেখুন। ওই ভয়ঙ্কর কাহিনীটা বলতে ভালো লাগে না। দুঃসহ স্মৃতি। দুঃসহ স্মৃতি মনে করাতে আনন্দের কোনো বিষয় নেই। সফা অ্যালবামটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল মুস্কান চুবিরের দিকে। আপনি এটা সবটা দেখলেই বুঝতে পারবেন। মাথা নেড়ে সায় দিয়ে অ্যালবামটা খুলল সে। দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো। প্রথম পৃষ্ঠায় ইংরেজিতে বোল্ড ফন্টে লেখা অ্যালাইভ। দ্বিতীয় পৃষ্ঠা ফাঁকা। তৃতীয় পৃষ্ঠায় 4-5টা পারিবারিক ছবি, একটি সুখী পরিবার, মা বাবা ভাই বোন, আমার ফ্যামিলির ছবি। আস্তে করে বলল মুস্কান। সফা লক্ষ্য করল ছবিতে কোনো সন তারিখ দেয়া নেই। পোশাক আশাক দেখেও নিশ্চিত হতে পারো না ছবিগুলোর কোন দশকের। চতুর্থ পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখলো পৃষ্ঠাগুলোর একটার সাথে আরেকটা লেগে আছে। বোঝা যাচ্ছে খুব একটা খুলে দেখা হয় না। একান্তই ব্যক্তিগত অ্যালবাম। নিশ্চয়ই বাইরের খুব কম মানুষ এটা দেখেছে। হয়তো অনেকদিন ধরে কেউ দেখেইনি। চতুর্থ পৃষ্ঠায় যেতে সফাকে রীতিমতো আঙুলে থুতো মেখে উল্টাতে হলো। এই পৃষ্ঠায় আরো 6-7টি ছবি আছে, সবগুলো স্কুলের। কিশোরী মুস্কান আর সাদা কালো বাদামি বন্ধুরা। তাদের অঙ্গভঙ্গি খুব মজার। কেউ ভেঙচি কাটছে, তো কেউ চোখ টেরা করে আছে, কেউ বা মুখ ঢেকে রেখেছে। আমি স্কুল ভীষণ পছন্দ করতাম। বলতে গেলে স্কুলে যাবার জন্য মুখিয়ে থাকতাম প্রতিদিন। চকিতে মুস্কান জুবেরির দিকে তাকালো সফা। পঞ্চম পৃষ্ঠায় চোখ বোলানো নূরে সফা। সম্ভবত কলেজের ছবি। স্কুলের মতোই কলেজও খুব ভালোবাসতাম। কলেজেই আমার সব বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। ষষ্ঠ পৃষ্ঠায় যেতে আবারও বেগ পেতে হলো। পরের পাতার সাথে লেগে আছে। ষষ্ঠ আর সপ্তম পৃষ্ঠায় মেডিকেল কলেজের প্রচুর ছবিতে ভর্তি। কোনোটাতে মুস্কানের গায়ে অ্যাপ্রন, কোনোটাতে টি শার্ট আর জিন্স প্যান্ট। সফা মনে মনে মুস্কান জুবেরির সৌন্দর্যের প্রশংসা না করে পারল না। যৌবনে এই মহিলা চোখ ধাঁধানো সুন্দরী ছিল। না, এখনো আছে। নিজেকে শুধরে দিল সে। চোখ তুলে তাকালো মহিলার দিকে। বয়স বাড়লেও খুব একটা পরিবর্তন হয়নি। শরীরের গড়ন প্রায় আগের মতনই আছে। মেডিকেল কলেজের মতো ভালো সময় আমার জীবনে খুব কমই এসেছে। পড়াশোনার চাপ থাকলেও আমি খুব এনজয় করেছি সময়টা। অষ্টম পৃষ্ঠাটিও পরের পৃষ্ঠার সাথে লেগে আছে। সফা বিরক্ত হয়ে পাতাটা উল্টালো। পাতাগুলো একটার সাথে আরেকটা শুধু লেগেই নেই, কেমন পুরনো গন্ধ আর চটচটে হয়ে আছে। সফা দেখতে পেল কতগুলো ছবি। প্রায় সবগুলোতেই একদল তরুণ তরুণী এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। তাদের পেছনে সারি সারি দাঁড় করানো প্লেন। ক্যামেরার দিকে থামস আপ দেখাচ্ছে সবাই। একজন ছেলে হাতে প্ল্যাকার্ড। ভন ভয়েস। একটা ছবিতে তরুণী মুস্কান ভেঙচি কাটছে ক্যামেরাম্যানকে। তার পেছনে বন্ধু বান্ধবের দল।
সেখানে চীনা, জাপানি, লাতিন, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের সন্নিবেশ। মুচি হাসল সে। তারুণ্য এমনই, সব কিছুতে ফুর্তি, মজা। ট্যুরে যাবার আগের ছবি, আস্তে করে বলল মুস্কান। পরের পাতা উল্টিয়ে সফা স্থির চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। এখানে কোনো ছবি নেই। আস্ত একটি পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রায় অর্ধেকটা পেপার ক্লিপিংসে রাখা। ডান দিকের পৃষ্ঠায় আরেকটা পত্রিকার আরেকটি পেপার ক্লিপিংস। আমেরিকার বিখ্যাত দুটো পত্রিকা, ওয়াশিংটন পোস্ট আর বাল্টিমোর ট্রিবিউন। দুটো পত্রিকায় একটি নিউজ ব্যানার হেডলাইন করেছে, মর্মান্তিক এক প্লেন ক্র্যাশ। সোহা মুখ তুলে তাকালো মুস্কানের দিকে। মাচু পিছু দেখে ফেরার পথে আমাদের প্লেনটা খারাপ আবহাওয়ায় পরে ক্র্যাশ করে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। আন্দিজের অনেক উপরে বরফে ঢাকা একটু উপত্যকায় রিপোর্টের দিকে নজর দিল সাফা। ওখানে বিস্তারিত বলা আছে, প্লেনটা আন্দিজ পর্বতমালার উপর দিয়ে যাবার সময় হঠাৎ করে হারিয়ে গেছে। সবাই ধারণা করেছে প্লেনটা বরফে ঢাকা পার্বত্য অঞ্চলের কোথাও বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। অন্য একটি ছোট্ট পেপার ক্লিপিংসে আছে, 3 দিন ধরে রেস্কিউ টিম চেষ্টা করেও প্লেনের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। কর্তৃপক্ষ আশঙ্কা করেছে প্লেনের কোনো যাত্রী বেঁচে নেই। সফা আবারও মুখ তুলে তাকালো মুস্কানের দিকে। মহিলাকে কেমন জানি অশরীরী বলে মনে হচ্ছে এখন। তারপর একটা ভাবনা মাথায় আসতেই সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সবাই যদি মরে গিয়ে থাকে, তাহলে সামনে যে বসে আছে সে কে?